সম্মানিত শ্রোতাবৃন্দ, ভার্চুয়াল আড্ডায়ের আজকে আমাদের কেমিস্ট্রি উইথ ইউ প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভার্চুয়াল আড্ডায় আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বড় ভাইদের একাংশ। আছেন হচ্ছে রেজাউর রহমান ভাইয়া এবং আছেন মাহমুদ শাওন ভাইয়া, এবং একটু পরে আমাদের সাথে আমাদের আরো দুজন অতিথি অংশগ্রহণ করবে। ওনারা আসলেই তাদেরকে আমরা স্বাগত গ্রহণ করে নিব। তো আজকের এই এপিসোডে আমরা একটা ঘোষণা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যারা এই প্রোগ্রামটি দেখতেছেন দর্শকদের জন্য একটা গুগলি থাকবে। সেই গুগলির সঠিক উত্তরদের মধ্যে আমরা সর্বশেষ আমাদের প্রোগ্রাম যতগুলো এপিসোড হবে সবগুলো শেষে সবার জন্য যারা সঠিক উত্তর দিবেন সেখান থেকে যাচাই করে আমরা বেশ কয়েকজনকে পুরস্কার করার ঘোষণা দিব। তো আজকের দর্শকদের জন্য যে গুগলিটি রয়েছে সেটা হচ্ছে, কখন 100 থেকে 100 বাদ দিলে 99 হবে? আমি আবার গুগলিটি বলছি, কখন 100 থেকে 100 বাদ দিলে 99 হবে? আপনারা এই কমেন্ট বক্সের মাধ্যমে এই সঠিক উত্তর দিয়ে যাবেন। আমরা এবার চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। প্রথমত হচ্ছে আমি শাওন ভাইয়ের কাছে যাব। শাওন ভাই, আশা করি শুনতে পাচ্ছেন। শাওন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার কাছে আমি প্রথমে চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে আপনারা যারা আছেন সবাই তাও আপনাদের একটু পরিচয়টা দিবেন। শাওন ভাই, আপনার একটু পরিচয়টা দিবেন, কোথায় আছেন, কত সেশন একটু বলবেন। আচ্ছা, আমি মাহমুদ শাওন। আমার যদিও এটা হচ্ছে আমার দেওয়া নাম, আমার সার্টিফিকেট নেম হচ্ছে মাহমুদুল হাসান। আর আমি 2012-13 সেশনের আছি একটা এজেন্সিতে কপি রাইটার হিসেবে। আপাতত লকডাউনের কারণে বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম। দেখো, ধন্যবাদ শাওন ভাই। রাজাউর রহমান ভাই, ছোট্ট করে আপনারা একটু পরিচয়টা দিচ্ছেন, কোথায় আছেন? আচ্ছা, পরিচয় দিব। আমাকে কি দেখা যাচ্ছে? না ভাই, আপনারা তো দেখতে পারতেছি না। আপনারা দেই না, একটু বলতে বেশি ভাই। আমি তো এটা নিয়ে সমস্যা আছে। রাজাউর রহমান ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বাট আমি আমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটু পরে ওনার কাছে আসছে। আমাদের আমাদের আরেকজন অতিথি আছেন, আমাদের সবারই প্রিয় মুখ, আমাদের সবারই প্রাণপ্রিয় একজন বড় ভাই, মহসিন খান ভাই আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। স্বাগত জানাচ্ছি মহসিন ভাইকে। মহসিন ভাই, আপনি ছোট্ট করে আপনার একটু পরিচয়, সেশন এবং কোথায় আছেন এখন। মহসিন ভাই শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণের জন্য একটা প্রবলেম ক্রিয়েট করছে। মহসিন ভাই শুনতে পাচ্ছেন? মহসিন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আমাদের কোশ্চেন পড়ে যাচ্ছি। শাওন ভাইয়ের কাছে আমি কোশ্চেন করবো। শাওন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে, যেহেতু আপনি আমাদের এই রসায়ন পরিবারের একজন শিক্ষার্থী ছিলেন, রসায়নের পাশাপাশি আমরা যতটুকু জানি আপনি কবিতা লিখেছেন, আপনার অনেকগুলা, প্রায় সম্ভবত 3টি বই 21শে বইমেলা প্রকাশিত হয়েছে। তো সেই সম্পর্কিত আপনার এই যে রসায়নের ছাড়াও আপনি সাহিত্যে যে একটা রূপ ধারণ করেছেন, সেটা সম্পর্কে আপনার অভিব্যক্তি বা কেন সেই দিকে কেন আপনার এই পদচারণাটা গেল, একটু যদি ব্যক্ত করতেন। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ আপনাকে আর ইমন ভাইকে যে আজকে এই জায়গায় কথা বলতে সুযোগ দেওয়ার জন্য। আর একটা ব্যাপার আমি আসলে একটু এজেন্সিতে কাজ করি, তো আমার একটু আসলে পার্সোনাল লাইফের জন্য সময় খুব কম। আমাদের মানে খুবই বিজি একটা লাইফ যাচ্ছে। ইভেন ব্যাপারটা আমাদের ঈদের আগে আগে এজেন্সি গুলো খুব বিজি থাকে আর কি। সেক্ষেত্রে মিলে তারপর এখন করোনার কারণে লকডাউন, আমাদের ওয়ার্ক ফ্রম হোম, তো অনেক কিছু মিলে আসলে একটু বিজিনেস যাচ্ছে। আচ্ছা, এবার আমি প্রশ্নে যাই। সেটা রসায়নে পড়াশোনা করে কিভাবে লেখালেখির প্রতি আসলে আগ্রহের জায়গাটা। আমি আসলে লেখালেখি করব যে এটা আমি আসলে জানতাম না, সত্যি কথা যেটা। এটা আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হই, তখন আমার লেখালেখির অবশ্য একটা ঝোঁকটা আসলে ছিল না ওইরকম।
যেটা হচ্ছে স্কুলে থাকতে টুকটাক কবিতা লিখতাম, ছড়া কবিতা যা হইতো আর কি, যেটা লেখার মতো। তো ওগুলো পড়ে আসলে নিজের কাছে খুব ভালো লাগতো, আমি তো অসাধারণ কিছু লিখি মানে। আর তখন হচ্ছে বই পড়ার প্রতিও এতটা যে গুরুত্ব দিয়েছি তা কিন্তু না, বইটাও পড়া হয়েছে অনেক পরে এসে। আমি যখন ফার্স্ট ইয়ার ভর্তি হই, এরপরে না আমার আসলে চিন্তা ভাবনার জায়গাটা আমি দেখলাম যে একটু আলাদা হয়ে গেছে আর কি। মানে ইউজুয়াল পিপলের চাইতে আমার বিশেষ করে এই জায়গাটায় একটা আলাদা চিন্তা ভাবনা হয়ে যাওয়ার কারণে দেশটায় যেটা হয়েছে, আমি আসলে গান লেখা দিয়ে আসলে শুরু করি আমার লেখাটা, লেখালেখির জায়গাটা। তো গান লেখার জায়গাটা কেন আসছে বা এই জায়গা থেকে ইন্সপিরেশনের জায়গাটা আমি যদি বলি, আমার একজন পরিচিত গীতিকার ছিল। তো উনার সাথে আমি প্রায় আমার কথা হইতো, ঢাকায় যেতাম ওনার সাথে দেখা করতাম। তো উনি হচ্ছে তখন সিনেমায় গান লেখে। তো উনার বাসায় অনেক আড্ডা দেওয়া হয়েছে আমার, উনার সাথে অনেক সময় কাটানো হয়েছে। ইভেন উনি কালের কণ্ঠে ছিল, কালের কণ্ঠে বিনোদন সাংবাদিক ছিল। তো উনার কাছ থেকে হচ্ছে গান লেখার হচ্ছে যে প্রথম দীক্ষা পাওয়া হচ্ছে উনার কাছে। বিশেষ করে হচ্ছে ছন্দমিল, অন্তমিল, দন্তমিল, তারপরে হচ্ছে মিটার, গানের ক্ষেত্রে এটা একটা টার্ম আছে, মিটার, কোরাস লাইন, প্রি কোরাস লাইন, ব্রিজ লাইন, প্রি ব্রিজ লাইন, হ্যাঁ এরকম অনেকগুলা টার্ম ওনার কাছ থেকে জানা। এরপর আসলে এই আহ, গান লেখার ওই জায়গা থেকে শুরু, 2012-র শেষের দিকে বলবো আমি, 12 কি 13 শুরুর দিকে। দেন আমি 3 বছর গান লিখি, এবার ভিতরে হচ্ছে আমার কয়েকটা গান বেরো হয়। এসআই টুটুল থেকে শুরু করে বাংলা মোটামুটি কাজী শুভ, এরা হচ্ছে গান গাইছে। দেন আমার আর একটু জায়গাটা, ততদিনে আমি আসলে কবিতাটা আসলে পড়া হইতো আমার। কবিতার যেহেতু আমার 3টা বই আসছে কবিতার, কবিতার জায়গাটা পড়া হইতো। তো আমি আসলে শামসুর রহমান থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়, শামসুর রহমান, তারপর হচ্ছে হেলাল হাফিজ, সৈয়দ শামসুল হক, তারপরে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, আহ শঙ্খ ঘোষ, তো এদের হচ্ছে কবিতা পড়ে, নজরুল, জীবনানন্দ, তো এদের কবিতা পড়ে যেটা মনে হয়েছে যে না, কবিতা আসলে অন্য জিনিস, অন্য একটা জগৎ। এই জগৎ মানে কবিতা বুঝতে গিয়ে আমার 5 বছর চলে গেছে, 2013 থেকে 2018। তো আমার প্রথম বই বের হচ্ছে 2018-তে, দ্বিতীয় বই আছে 2020-এ, আর তৃতীয় বই এবার হচ্ছে 2021-এ আছে। তো পড়াশোনার পাশাপাশি আসলে আমি আমার সাহিত্য চর্চাটা করে গেছি। আমি আসলে পড়াশোনাটা, যে সত্যি কথা যেটা, আমি আসলে পড়াশোনায় খুব একটা মনোযোগী ছিলাম না, আমি সবসময় অমনোযোগী এবং স্রোতের বিপরীতে চলছি সবসময়। তা আমার আসলে ওই পড়ার জন্য পড়া, এতটুকু একটা জায়গা রেখে, বেসিক জায়গা, দেন আমি আসলে আমার দিনের বিভিন্ন সময়টা আমি হচ্ছে সাহিত্যের এই যে সাধনার জায়গাটা আমি আসলে প্র্যাকটিস করতাম, যে গান লিখে হোক, কবিতা লিখে হোক, বা প্রবন্ধ লিখে হোক। পত্রিকায় কাজ করছি অনেকদিন, ফিচার লিখছি, কালের কণ্ঠে ফিচার লিখছি আমি। তো সেই জায়গা থেকে আসলে লেখালেখির জায়গাটা আর কি শুরু। ইভেন এটা আমার জন্য একটা জায়গা হচ্ছে প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আহ, কবিতায় রস রসায়নের যে জায়গাটা, এটাকে খুব সহজে ইমপ্লিমেন্ট করা, এই জায়গাটা আমার জন্য খুব সহজ। অনেক অনেক আমার অনেক কবিতা আছে, যে বা অনেক গানেও আছে, যে আমি অনেক শব্দ, রসায়ন অনেকগুলো শব্দ আমি এই জায়গায় মানে ইমপ্লিমেন্ট করতে পারছি। এটা একটা জায়গা, এটা প্লাস পয়েন্ট বলবো আমি রসায়নে পড়ার ক্ষেত্রে। আপাতত এটুকুই। আহ ধন্যবাদ শাওন ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহসিন ভাই, প্রিয় ভাই। ভাইয়ের কাছে প্রথমে ছোট্ট করে ওনার পরিচয়টা জানতে চাইবো, কত সেশন এবং কোথায় আছেন এখন বর্তমানে। মহসিন ভাই শুনতে পাচ্ছেন? মহসিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? মহসিন ভাই শুনতে পাচ্ছেন? মহসিন ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। মহসিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমরা আই কন্টাক্ট দেখতেছি আমরা, যে নেটওয়ার্কের প্রবলেম না হইতে পারে। আপনি মনে হচ্ছে সাউন্ডটা পাচ্ছেন না। আচ্ছা, আমরা আচ্ছা তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের রাজাউর রহমান ভাইয়ের কাছে। ভাইয়া হচ্ছে আপনি বর্তমানে হচ্ছে নাকি প্রভাষক হিসেবে আছেন একটা মাদ্রাসায়।
আপনার অনুভূতিটা কেমন? আসলে এই যে টিচিং প্রিপারেশনটা আপনার আছেন, প্রফেশনে আছেন, সেটার অভিজ্ঞতাটা কেমন? বা যারা এই প্রফেশনে আসবে তাদের জন্য আপনার গাইডলাইন কি হতে পারে? একটু যদি ব্যক্ত করতেন। আসলে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আমি আচ্ছা। আহ, আসলে টিচিং প্রফেশনটা একটা মজার প্রফেশন। আমি কখনো চিন্তা করি না যে এত দ্রুত আমার এটা হবে। এটা একটা মজার বিষয় আছে আমার। আমি আহ, এখন যে প্রফেশনে আছি এই প্রফেশনে আসবো কখনো চিন্তা করি নাই। তো যাই হোক, কোনোভাবে ঘটনাচক্রে এটা হয়ে গেল। আর এখন প্রফেশনটায় যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে প্রফেশনটা আসলেই ইন্টারেস্টিং। এখানে আহ, পাওয়া এবং দেওয়ার অনেক কিছুই আছে। আর যারা আসতে চাইবে তাদের প্রতি আমার আহ, দিক নির্দেশনা এরকম হবে যে তারা একাডেমিক লাইফ থেকে ভালো করে পড়তে হবে। তার পড়াশোনা সম্পর্কে তার খুব ভালো ধারণা থাকতে হবে। না হলে এই প্রফেশনটা এসে ভালো করা যাবে না আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আহ, তাকে এই কি বলা যায়, কারো কথা শুনতেছি না, আমার তাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শুনতে পারতেছি ভাই। হ্যাঁ। আচ্ছা, এই আর কি, তাকে পড়াশোনা করতে হবে এই প্রফেশনে আসতে হলে। না হলে তো আর এই প্রফেশনে আসা যাবে না তাকে। হ্যাঁ, টিচিং প্রফেশনে আসতে হলে তাকে পড়তে হবে, এই আর কি। আহ, ধন্যবাদ রাজা রহমান ভাইয়াকে। আমাদের মাঝে এবার উপস্থিত আছেন হচ্ছে আমাদের প্রিয় আরাফাত নাহিদ ভাই। ভাইয়াকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইয়ের শুরুতে আপনার একটা পরিচয় এবং হচ্ছে কত সেশন কোথায় আছেন, কোথায় জব করছেন সেটা একটু ব্যক্ত করার জন্য অনুরোধ করছি, নাহিদ ভাই। মুকুল, আমি তো আসলে তোমাকে মোটামুটি জানি, আর এখানে রেজাউর রহমান যে আছে, তারপর ইমন রাহিলকেও জানি, আর তো মাহমুদ শাওন মেবি, দুজন আমার কাছে নিউ ফেস। তো তুমি যদি ইন্ট্রোডিউস করাই দাও বা ওরা যদি বলে তাহলে চিনবো। অবশ্যই আমাদের ডিপার্টমেন্টের সবাই, হয়তো কোন সেশনের ওইটা ওটা আমি ক্লিয়ার না আর কি। আমি তো আরাফাত নাহিদ, আমি হচ্ছি ৬-৭ শিক্ষাবর্ষ। আর বর্তমানে আমি আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের স্টিলে এই কেমিস্ট অফিসার হিসেবে আছি আর কি, সীতাকুণ্ডতে মেল্টিং এ। আবুল খায়ের স্টিলের যে মেল্টিং শাখাটা আছে না, যেখানে রড তৈরি করে, ওটা দুইটা সাইড আছে, একটা মেল্টিং একটা রোলিং। তো মেল্টিং সাইডে আমি ল্যাবে আছি। আচ্ছা ধন্যবাদ। নাহিদ ভাই, আমি হচ্ছি মাহমুদ শাওন। আমি 2012-13 ব্যাচ। আর আমি আচ্ছা, আছি ভারতের না? হচ্ছে একটা এজেন্সিতে আছি, কপিরাইটার হিসেবে। এটা বিজ্ঞাপনে আর কি, যে প্রপার আমরা হচ্ছে অ্যাডভার্টাইজিং এ আর কি আমি কাজ করি। ধন্যবাদ। আসলে অনেক আগে বের হয়ে গেছি, তো এই জন্য অনেকে নিউ ফেস, অনেকের সাথে পরিচয় নাই। ভালো লাগে এখন এই প্ল্যাটফর্মের মাধ্যমে, মোটামুটি এখন নতুন নতুন ফেস দেখতেছি, পরিচয় হচ্ছে। আসলে ভালো লাগে। যেমন এই যে আজকে হয়তো এখানে না আসলে যে মাহমুদ শাওন যে আছে, রেজাউর রহমান, ওদেরকে হয়তো কখনো হচ্ছে পরিচিত না, চিন্তামও না, কিন্তু এই প্ল্যাটফর্মের কারণে হয়তো ওদেরকে আজকে চিনতেছি, জানতেছি, বা মোটামুটি আরো ভালো করে জানবো। যাক, ইতিমধ্যে দেখতে পাচ্ছি মহসিন খান, আমার বন্ধু, ব্যাচমেট, আমরা তাকে মামা বলে সম্বোধন করি। ওর পেজ দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে দেখে অনেকদিন পর। আসলে ও জব করে, আমিও করি, এখন আসলে জবের ব্যস্ততার কারণে অনেকদিন যোগাযোগ হয় না। মাঝে মধ্যে হয়তো হাই হ্যালো হয়, এতটুকু আর কি। ঠিক আছে মুকুল, শুরু করো। আহ রাহান ভাই আমাদের প্রোগ্রাম আজকে থাকবেন। আহ রাহান ভাই, আপনি ছোট্ট করে আপনার আবার একটু পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি হচ্ছে রায়হান মাহমুদ, আর ফেসবুকে হতো ইমন রায়হান। আর আমি আছি হচ্ছে যে ইরা ইনফোটেক লিমিটেড, ব্যাংক এশিয়ার সফটওয়্যার প্রতিষ্ঠান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। এই তো আমার শর্ট ডেসক্রিপশন। আর এখানে হচ্ছে যে মোটামুটি আমি তো এগুলা সব পপুলার ফেস, এবং সবার সাথে আমার মোটামুটি ভালো কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং। রাজাউর রহমান হচ্ছে যে আমার বেস্টমেট, ঠিক আছে, আমার ভালো ফ্রেন্ডস। তারপর হচ্ছে যে মাহমুদ শাহানের সাথে তো কবি মানুষ। আর মাহমুদ শাহ মানে হচ্ছে 3টা বই বাইর হয়েছে এ পর্যন্ত, কবিতার বই।
আমি 2টা কিনছি, লাস্টটা কিনতে পারি নাই। মানে এবার বইমেলাতে না যাওয়ার ভাই, সুযোগ পাই সমস্যা নাই। নাই। আসলে ঠিক আছে। এই বই মেলাতে আমি আসলে ভাই মানুষকে যাওয়ার জন্য আহ এই মানে ইন্সপিরেশনটা দিই নাই। আমি আসলে অনেকটাই মানা করছি যে বই মেলা আসার দরকার নাই। কারণ হচ্ছে আমি ধরেন একা যাই, অনেকে আছে তাদের ফ্যামিলি থাকে, ফ্যামিলির মেম্বার থাকে। তো বই মেলায় আসলে যেহেতু একটা গ্যাদারিং ছিল, তো করোনার কারণে আমি অনেকটাই আসলে আহ বলি নাই যে ভাই মেলায় আছেন বা দেখা হোক, এই জায়গাটা আমি অনেকটাই বলিনি। সমস্যা না ভাই, বই আসলে পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়, সেটা কোনো বিষয় না আর কি। প্ল্যান আছে, তো ইনশাল্লাহ নিব। নিতে পারবেন। ইনশাল্লাহ নিব, প্ল্যান আছে। মহসিন ভাই, নাহিদ ভাই, ওনাদের সাথে আমার আসলে যে বন্ডিংটা কত বেশি এটা আসলে তো এখানে এক্সপ্রেস করার কিছু নাই। মানে আমাদের সম্পর্কটা খুব হাই লেভেলের, ঠিক আছে। আর নাহিদ ভাইয়ের সাথে আমার মানে অনেক বেশি স্মৃতি আছে, আমরা কথা বলতে বলতে অত কিছু আলোচনা চলে আসবে। আর মহসিন ভাই হচ্ছে যে ডিপার্টমেন্টের সবচেয়ে ডেডিকেটেড যদি বলি। আহ, যে কোনো প্রোগ্রামে, যে কোনো কাজে, যে কোনো পরিকল্পনা আমি জাস্ট ওনাকে বলার আগে বলে যে আমার থেকে অনুমতি নেওয়া লাগবে না, তোর যেমন ইচ্ছা তেমনই। তো এরকম একটা বড় ভাই বা আমাদের ডিপার্টমেন্টের যে ডেডিকেশন থাকা, এরকম সিনিয়র বড় ভাই থাকলে আমাদের জন্য অনেক কাজ করা খুবই সুবিধা হয়। এই তো, মুকুল কন্টিনিউ করে, মহসিন ভাই এর সুযোগ আহ, দেওয়া সব বাকিটা আছে। মহসিন ভাই, আমরা আপনাকে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন এখন, মহসিন ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। যাক, আমরা আমরা খুব ভাগ্যবান এবার যে মহসিন ভাই, আপনি ছোট্ট করে আপনার একটু পরিচয়টা দেন, কোথায় আছেন এখন? ধন্যবাদ মুকুল, ধন্যবাদ রায়হান সহ এখানে যারা আছি সবাইকে। এখানে আমার দোস্ত নাহিদও আছে। আমি মোহাম্মদ মহসিন খান, 4-6 ব্যাচ, বর্তমানে মেঘনা ব্যাংকে অপারেশন ম্যানেজার হিসেবে জমিদারহাট ব্রাঞ্চে আছি। আর আমি আহ 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে বিবাহ করেছি। এখনো কোনো আলহামদুলিল্লাহ। সন্তানের জনক হওয়ার তো কোনো সুযোগ নাই না নাহিদ? না, আর পরে আর আগে পরে, একদমই লাইফ আচ্ছা ঠিক এনজয় আছে। করে তারপর। ভাই, পয়েন্ট টু বি নোটেড, নিউলি ম্যারিড বলা যায় আর কি। নাহিদ ভাই কি এক্সপিরিয়েন্স? হ্যাঁ, হ্যাঁ, আর অবশ্যই। কারণ যেহেতু হচ্ছে আমি লকডাউনের মহসিন ভিতরে আমার বিয়ে করেছি, তাই আমায় অনেক অনেক অনেককেই মিস করেছি। অনেক ক্লোজ ছোট ভাই সবাইকে মিস করেছি। লজ্জায় মহসিন অনেকের সাথে আমার আসলে কথাও বলতে পারি ব্যাচমেট, নাই, কিন্তু কারণ বিয়ের দিক ওই থেকে সময় আমি আবারও লকডাউনটা অনেক সিনিয়র। বেশি ছিল। আর আমার আমি যেখানে জব করি আমার একদম পুরোটাই নিষেধ ছিল যে আমি যাতে মানে কোনো প্রোগ্রাম করা না হয়, যার কারণে আমি কিছু ব্যান্ডিং এর মধ্যে থাকার কারণে অনেককেই ইনভাইট করতে পারি নাই। যাই হোক, আমি দুঃখিত। ইনশাল্লাহ ভবিষ্যতে একটা বড় আকারে পার্টি দিব, রিসেপশন পার্টি হলেও দিব। হবে, আমরা আশা সবাই দিয়ে দোয়া রাখছি করবা। আমাদের মনের মধ্যে। সমস্যা অবশ্যই, নাই। আলহামদুলিল্লাহ। আসলে আমি এখানে একটু অ্যাড করে রাখি, আমি গতবারও কিন্তু এরকম একটা লাইভ প্রোগ্রাম আয়োজন করছিলাম, সেখানেও কিন্তু আমাদের নাহিদ ভাইও ছিলেন, মহসিন ভাইও ছিলেন, রাহান ভাইও ছিলেন। তো সম্ভবত তখন মহসিন ভাই আর আরাফাত ভাইকে একসাথে আনা সম্ভব হয় নাই। আহ দুজন দুইটা প্রোগ্রামে ছিল, আমরা খুব ভালো উপভোগ করেছিলাম। আজকে আমাদের মানে এত একটা সুযোগ, দুজনকে আমরা একসাথে পেয়েছি, দুজনে চমৎকার মানুষ, চমৎকার কথা বলবেন। তো তখন ছিল যে মহসিন ভাই বিবাহিত ছিল না। যাক, আমাদের এই এই বাচ্চাটা কিন্তু উনি বিবাহিত হয়ে আসছেন। তখন নাহিদ ভাই মানে সন্তানের বাবা হন নাই, এর আগে কিন্তু এরপরে উনি সন্তানের বাবা হয়েছেন। দুজনকে আমাদের ওয়েলকাম, অনেক বেশি কংগ্রেচুলেশন। আমি প্রথমে একটু নাহিদ ভাইয়ের কাছে যাব, যেহেতু উনি ইন্ডাস্ট্রিয়াল জব সেকশনে আসেন। ভাইয়ের কাছে কোশ্চেন হচ্ছে, আমরা যারা সদ্য গ্রাজুয়েট মানে প্রাপ্ত হয়ে বের হয়ে আসি, আপনার ইন্ডাস্ট্রিয়াল জবের যে প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত আমাদের, বা যারা জব করতে চাইবে এই সেক্টরে, তাদের আসলে জন্য আপনার নির্দেশনা কেমন থাকতে পারে, বা আপনি কেমন উপভোগ করছেন একটু যদি বলেন। আসলে ইন্ডাস্ট্রিয়াল জব মানে তো প্রাইভেট জবে অনেক রেস্ট্রিকশন আছে, এখন সেটা ফেস করতেছি। তো আমি, যারা ভালো একটা অ্যাম্বিশন আছে লাইফে, কেমিস্ট্রি পড়ে ভালো কিছু করতে চাচ্ছে, আমি মনে করবো যে ইন্ডাস্ট্রিয়াল লাইফে না আসাই ভালো। প্রথম কারণ হচ্ছে, এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জব মানে শিফটিং ডিউটি করা লাগবে, মানে ABC 3টে রুটের অনুযায়ী ডিউটি করতে হবে, যেটা আসলে খুব কষ্ট। কারণ হচ্ছে অনেকে নাইট করতে পারে না। আমাদের ডিউটি টাইম হচ্ছে, এই সকালে শিফট থাকে 6টা থেকে 2টা, বি শিফট 2টা থেকে রাত 10টা, আর সি শিফট থাকে 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো ইন্ডাস্ট্রিয়াল জব মানে হচ্ছে তোমাকে অবশ্যই শিফট ডিউটি করতেই হবে, কারণ ইন্ডাস্ট্রি তো 24 আওয়ার্স রান থাকে। সেই হিসেবে যারা হয়তো এটা নিতে পারে না বা নাইট ডিউটি করতে অভ্যস্ত না, ওরা আসলে জবে না আসাই ভালো। কিন্তু আবার
বর্তমান দেশের যে সিচুয়েশন, জবের যে অবস্থা, সেই ক্ষেত্রে তো আর কি বাধ্য হয়ে অনেকে আসে। তো আমরা যখন আসলে জবে ঢুকছি তখন একটা ভালো অপরচুনিটি ছিল। হ্যালো, কথা শোনা যাচ্ছে, বলেন। ভাই শুনতেছি ভাই, বলেন। হ্যাঁ, তখন একটা অপরচুনিটি ছিল কি, আমাদের ওই যে আবুল খায়ের গ্রুপের যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর যে বাবলু স্যার, উনি অবশ্যই আমাদের ক্ষেত্রে একটু ছাড় দিছিল তখন। যখন আবুল খায়ের স্টিল মেল্টিংটা নতুন চালু করছিল 2016 সালে, 15-র মাঝামাঝি, আমরা 16 সালে জয়েন করি। তখন উনি চাচ্ছে যে মানে নোয়াখালীর পোস্ট গ্রাজুয়েশন কারা আছে এমএসসি করা, ওদেরকে একটু প্রায়োরিটি দিবে। মানে আমাদের ক্ষেত্রে এরকম একটা সুবিধা ছিল যে ওরা শুধু আসলে স্যার সাথে কথা বলবে, ওরা সিভি দেখবে, কোনো ইন্টারভিউ বলতে কোনো রিটেন পরীক্ষা নেবে না, শুধু ভাইভা ফেস করবে স্যারের সামনে গিয়ে। স্যার সিভি দেখার পরে তার আউটস্ট্যান্ডিংটা দেখবে, লুকিংটা দেখবে, তার কথা বলার এক্সপ্রেশন দেখবে, তারপর সিভি ভালো লাগলে তাকে নিয়ে নিবে। তো এর মধ্যে আমরা 13 জন আসছি, সবাই আমাদের নোয়াখালী কলেজে ছিল। এর মধ্যে আমাদের সিনিয়র বড় ভাইরাও ছিল যারা আবার এক্সপিরিয়েন্স হয়তো গ্লোবে ছিল, গ্লোব থেকে আসছে, আর আমরা আবার অনেকে ফ্রেশ ছিলাম। তো মোটামুটি আমাদের মনে হয় সম্ভবত আমাদের আরেকটা ফ্রেন্ড ফারজানা আমাদের সাথে ওই ফার্স্ট ক্লাস দাঁড়িয়ে যে ছিল আর কি, স্টুডেন্ট অনেক ভালো ছিল, ও আসছিল, ওরও হয়েছে জবটা। তো আমরা মেবি ওখান থেকে 7 জনের মতো সিলেকশন হয়েছি, আর 6 জন মেবি হয় নাই। তো তখন একটা সুযোগ ছিল, আর এখন একটু হার্ড হয়ে গেছে আসলে আবুল খায়ের স্টিলে। এখন যেটা দেখতেছি আর কি, সেটা হচ্ছে মানে মার্কেটিং থেকে শুরু করে ইন্ডাস্ট্রির ভিতরে রিলেটেড জবগুলোতে মানে যারা পাবলিক থেকে পড়ালেখা করে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চিটাগং ইউনিভার্সিটি, ওদেরকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটি এখন খুব কম প্রায়োরিটি দিচ্ছে। আর আমি জয়েন করার পর থেকে আমাদের ল্যাবে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি কাউকে নেওয়া হয় নাই, মানে আমাদের ব্যাচটাকেই লাস্ট নেওয়া হয়েছে। তো এখন যারা ইন্ডাস্ট্রিয়াল জবে ঢুকবে তাদেরকে ওরকম ভালো প্রিপারেশন নিয়ে আসতে হবে, কারণ দিনের পর দিন কিন্তু ইন্ডাস্ট্রিয়াল জবগুলো পাওয়া কিন্তু অনেক সো টাফ হয়ে যাচ্ছে। রিটেন পাস করতে হয়, রিটেনের পরে ভাইভা ফেস করতে হয়, তারপর সবকিছু বিবেচনা করে তাকে নিয়োগ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আসলে সবাইকে পড়ালেখা করে এখন আসতে হবে, সেটা হোক বিসিএস, হোক গভর্নমেন্ট জব, হোক প্রাইভেট জব, সবকিছু কঠিন হয়ে যাচ্ছে। আমাদের সময় হয়তো একটু সুযোগ ছিল, আমাদেরকে নোয়াখালী হিসেবে স্যার একটু প্রায়োরিটি দিচ্ছে, তবে এটা আমাদেরটাই লাস্ট ক্লাস, এরপর থেকে আবার এটা শেষ। এরপর থেকে সবাই আবার সহযোগ্যতা নিয়ে রিটেন পরীক্ষা দিয়ে টিকে তারপরে আসা লাগছে আর কি। আমি যেটা বলবো আর কি, আসলে এখন একটু পরিশ্রম করতে হবে আসতে হলে, লেগে থাকতে হবে, পড়ালেখা লেগে থাকতে হবে কন্টিনিউ, তারপর ভালো রেজাল্ট করতে হবে। আর ভালো রেজাল্ট করলে অবশ্যই সে আসতে পারবে, কারণ সে তখন ক্যাপাবল আসার জন্য। আর আছি আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালো আছি। এখানে কিছু রেস্ট্রিকশন আছে বলতে, আসলে প্রাইভেট জব তো, যেমন প্রমোশনটা খুব দেরি হয় আমাদের এখানে, বিশেষ হচ্ছে বুয়েট নির্ভর। কারণ আমাদেরকে যারা লিড করে, আমাদের ইমিডিয়েট বড় ভাই যারা, ওরা বুয়েটের, কিন্তু আমাদের অনেক জুনিয়র, তারা আমাদের থেকে 5 বছর 6 বছরের জুনিয়র, কিন্তু তারা আমাদের বস, কারণ তারা বুয়েট, তাদের প্রতিষ্ঠান হচ্ছে তারা বুয়েট। তো ওই জন্য ওদের হচ্ছে মানে টাইম টু টাইম ওদের ইনক্রিমেন্টটাও হয়ে যায়, ওদের প্রমোশনটাও হয়ে যায়। কিন্তু আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছি, আমাদের প্রমোশনটা হতে অনেক সময় লেগে যায়। দেখা গেছে আমি হয়তো ট্রেনি অফিস হিসেবে ঢুকছি, আমাকে ট্রেনি অফিসার থেকে অফিসার পোস্ট দিবে হয়তো 5 বছর পরে, তারপরে 5 বছর পর অফিসার থেকে আবার সিনিয়র অফিসার যাব আরো 5 বছর 6 বছর পরে। আবার দেখা গেছে ইনক্রিমেন্টের ক্ষেত্রে হয়তো প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হবে না, হয়তো এবছর হয়েছে তো আগামী 2 বছর হবে না, এরপর আবার হবে, এরকম কিছু প্রবলেম আছে। তারপর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ হচ্ছে আমরা যখন আবুল খায়ের ঢুকি তখন একটা সুযোগ ছিল যে কাদের কাদের ফার্স্ট ক্লাস আছে ওদেরকে স্যালারি ভালো দেওয়া হবে। তখন আমাদের ফার্স্ট ক্লাস ছিল বিদায় আমরা ভালো একটা স্যালারি নিয়ে ঢুকছি, যার কারণে আমরা এখন একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এরপর থেকে আবার স্যালারি কিছু রেঞ্জটা বোঝা কম। যায়? হ্যালো, হ্যাঁ জি ভাইয়া, শুনতে পাচ্ছি আমরা। এই আর কি। তো আমি বলবো আর কি, যে যারা এখন ইন্ডাস্ট্রিয়াল জবে আসতে চাইতেছে, যদি এরকম তাদের চিন্তা ভাবনা থাকে যে যারা শিফটিং ডিউটি করবে, যে এবিসি তারা করতে পারবে, তাহলে তারা অবশ্যই আসুক, ওয়েলকাম। আর খারাপ না, কারণ হচ্ছে একটা সুবিধা আছে, এটা হচ্ছে যদি ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স নিয়ে 1 বছর অথবা 1.5 বছর 2 বছর এক্সপিরিয়েন্স নিয়ে যদি অন্য কোনো জায়গায় যাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে স্যালারি অনেক ভালো। যেমন আমি এক জায়গায় আসছি, এখন 20,000 টাকা পাচ্ছি, আমি এই এক্সপিরিয়েন্স দিয়ে যদি অন্য জায়গায় যাই, সেম রিলেটেড স্টিল কোম্পানিতে, আমি 30-40-এ যাওয়াটা কোনো ব্যাপার না, এক্সপিরিয়েন্স দেখলে আমাকে নিয়ে নিবে, এটা একটা ভালো সুযোগ আছে। ধন্যবাদ নাহিদ ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। আমাদের এখানে যারা দর্শকরা দেখছেন, অনেকে কমেন্ট করছেন। সুবুল শাহ বলছেন যে এই নাইট ডিউটির কারণে উনি ইন্ডাস্ট্রিয়াল জবটা ছেড়ে দিয়েছেন। তারপর হচ্ছে দোলন মজুমদার অপন, যিনি বলেছেন যে প্রিয় ভাইদেরকে একসাথে দেখে এবং ভালো লাগছে, বিশেষ করে রাহান ভাই, শাওন ভাইকে দেখতে পাচ্ছেন, উনি উপভোগ করছেন আমাদের লাইভ প্রোগ্রামটি।
আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও একটু আমাদের যে আজকের প্রশ্নটি ছিল, সেটা ছিল হচ্ছে 100 থেকে কত বাদ 100 বাদ দিলে কখন 99 হবে? সবার এই উত্তরটা দেওয়ার জন্য কমেন্ট বক্সে আমাদের অপেক্ষা করছি আমরা। আশা করি উত্তরটা দিয়ে যাবেন। আমি এবার চলে যাব হচ্ছে আমাদের মহসিন ভাইয়ের কাছে। বর্তমানে উনি একটা ব্যাংকিং পেশায় আছেন। যেহেতু আমরা পড়াশোনা ছিল রসায়ন নিয়ে, কিভাবে ব্যাংকিং সেক্টরটা আসলেন এবং সেখানে উনি কিভাবে কাজগুলোকে হ্যান্ডেলিং করছেন দক্ষতার সহিত, সেটা একটু আমাদের সামনে ব্যক্ত করবেন। ধন্যবাদ মুকুল। উম, আসলে ব্যাংকিং ক্যারিয়ারটার জন্য অনেকেই ধারণা ছিল যে অ্যাকাউন্টিং ম্যান্ডেটরি, এরকম কোনো কিছু বাধ্যতামূলক নাই, বা ছিল না। আমরা যে সময় জয়েন করি আমাদের সময় ছিল না। আমি অনার্স, তখন আমার ইয়ে হয় নাই, পরীক্ষা দিয়েছিলাম বাট রেজাল্ট হয় নাই। আমি অ্যাপিয়ার দিয়ে আমি একটা সার্কুলার দেখেছি, তখন আমি ইস্টার্ন ব্যাংকে সার্কুলার দেখেছি। সার্কুলার দেখার পরে আমি অ্যাপ্লাই করি। আমি অ্যাপিয়ার্ড অবস্থায় আমি ওইখানে রিটেনের টিকি, ভাইভাতে টিকি। আর ও একটা শর্ত ছিল যে আমাকে অবশ্যই ভালো রেজাল্ট করে আসতে হবে, সার্টিফিকেট দিলে তখন আমি জয়েন করতে পারবো। অফার লেটারে সেটাই উল্লেখ আমার ছিল। মনে হচ্ছে কি এখানে কাভার করতেছে। আমি যাই হোক, আমি তারপরে ওই যে মোটামুটি সার্টিফিকেট পাওয়ার পরে আমি জয়েন করি। তো ওই যে যেটা বললাম সেটার জন্য কেমিস্ট্রি এটা আসলে ফ্যাক্ট ফেলে নাই, কেন জানি। রিটেনও টিকলাম, ভাইভাতে হয়তো স্যারদের আমাকে পছন্দ হয়েছে, নিয়ে নিছে। আর ওইটার পরে ইস্টার্ন ব্যাংক থেকে আমার শুরু। তারপরে 3 বছর ওইখানে ছিলাম। ওইটার পরে ব্র্যাক ব্যাংক অফার করে, ব্র্যাক ব্যাংকে গেলাম রায়পুরে। রায়পুরের পরে 1 বছর থাকার পরে এখন মেঘনা ব্যাংকে অফার পেয়ে মেঘনা ব্যাংকে আছি। আর আমার আসলে যেখানে যেই পেশায় আছে, যদি এনজয় করে কাজটা করে, আমার মনে হয় যে ভালো ভালো লাগবে। যেখানে যেই কাজে করুক, যদি কাজের মধ্যে মজা নিয়ে করা যায়, তাহলে তার কাছে কাজটা খুব সহজ মনে হবে। আর আমি কাজ করতে খুব পছন্দ করি। আমার কাছে কাজ বলতে বা ব্যাংকিং ক্যারিয়ার বলতে আসলে ওই অনেকে বুঝে 10টা 6টা, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় যে যতক্ষণ পর্যন্ত আমার কাজ গোছালো না করতে পারবো, তখন পর্যন্তই আমার কাজ করতে হয়। এটাই আমার জবের স্টোরি। ধন্যবাদ মহসিন ভাইকে। শাওন ভাই শুনতে পাচ্ছেন? আপনার উদ্দেশ্যে আমাদের একজন দর্শক প্রশ্ন করেছে, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রশ্নটা ছিল আমাদের নাইম বিল্লাহ, আমারই বন্ধু, আমাদের বেচমেট। তার প্রশ্ন ছিল যে আহ, শাওন ভাইকে প্রশ্ন, লিচু স্বপ্ন বড় হয়ে কাঁঠাল হবে, আমাদের স্বপ্ন কি হওয়া উচিত? প্রশ্ন ছিল লিচু স্বপ্ন বড় হয়ে কাঁঠাল হবে, আমাদের স্বপ্ন কি হওয়া উচিত? একটু যদি না, উত্তর দিতেন। আচ্ছা, লিচুর স্বপ্ন বড় হয়ে কাঁঠাল হবে, আমাদের স্বপ্ন বড় হয়ে কি হওয়া উচিত, এটাই। জি জি। আচ্ছা, আমরা যেহেতু মানুষ, আমরা তো আর আসলে লিচু না কাঁঠালও না, তো মানুষের আসলে স্বপ্নটা একটু বড়ই হয়। কনফুসিয়াস নামে একজন দার্শনিক ছিল, উনি বলছিল যে মানুষ তার স্বপ্নের সমান বড় হয়। তা আসলে ওই স্বপ্নটা আসলে তার নিজেরই দেখতে হবে। এটার ক্ষেত্রে আসলে স্বপ্নের যেই একটা জায়গা, সেই জায়গাটা আসলে নিজেকেই ধারণ করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা স্বপ্ন বলতে যেটা বুঝি, স্বপ্ন আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল যে আহ, সংজ্ঞা আর কি স্বপ্নের, সেটা হচ্ছে আমরা ঘুমায়া যে স্বপ্নটা দেখি সেটা। কিন্তু এপিজে আবুল কালাম উনি বলছে হচ্ছে স্বপ্ন তা যেটা তোমাকে ঘুমোতে দিবে না। তো সেই জায়গা থেকে আসলে স্বপ্ন, প্রত্যেকটা মানুষের স্বপ্নটা ওইরকমই হওয়া উচিত। কনফুসিয়াসের সেই কথা আর এপিজে আবুল কালামের এই কথায়, দুটো জিনিসকে যদি আমরা ব্লেন্ড করি, তাহলে কিন্তু আমাদের স্বপ্নের পথে অনেকটাই আসলে চলে যাওয়া মানে সম্ভব। ধন্যবাদ শাওন ভাইকে। আমরা রেখে যাবো আমাদের স্মৃতিচারণে। প্রথমে চলে যাবো হচ্ছে আমাদের নাহিদ ভাইয়ের কাছে। আজকে তো ব্যক্ত করেছেন, আজকেও একটু মজার কোনো যদি স্মৃতি কোনো থাকে ব্যক্ত করার জন্য। নাহিদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ মুকুল বলো।
জি ভাইয়া, আমার প্রশ্নটা ছিল আমাদের আপনার অনার্স জীবনের কোনো মজার কোনো স্মৃতি যদি থাকে একটু যদি ব্যক্ত করতেন। স্মৃতি, অনার্স জীবনের মজার স্মৃতি। আচ্ছা, মহসিনকে জিজ্ঞেস করো, ওরটাও বলুক, আমারটা মনে আসুক, আমি ভুলে গেছি, অনেক আগের স্মৃতি তো, ও বলতে বলতে মনে পড়বে। মহসিনকে তাহলে প্রথম সুযোগ দেওয়া হোক। আচ্ছা, আমি মহসিন ভাইয়ের কাছে তাহলে চলে যাচ্ছি। খুবই হাস্যোজ্জ্বল একজন মুখ। ভাই একটু মজার কোনো স্মৃতি যদি থাকতো তাহলে একটু যদি বলেন। মজার স্মৃতি তো অনেকগুলো আছে। নাহিদ, তোর অবশ্যই মনে আছে আমরা যখন ল্যাবে যেতাম আমাদেরকে ভাগ করে দিত, এ, অমুক একটা গ্রুপ, অমুক একটা গ্রুপ, অমুক একটা গ্রুপ। তো প্রায় সময় আমরা তো মেয়েদের সাথে মানে খুনসুটি করতেই থাকতাম। আমি ফারজানার একটা কথা, ফারজানা না, ওই যে উম, ফারজানা না, আরেকটা আছে না, ফারজানা না, ফারজানা নামেই কি না নাম, এমি। এমির একটা আমি কথা আমি আমার এখনো মনে আছে। একটু মোটা করে। এমির একটা, আমি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যামির কথা আমার এখনো মনে আছে। মানে সে তো একটু মানে ট্যালেন্ট ছাত্রী ছিল, একটু সেলফিশ জাতীয়। সেটা হলো ভালো, খুব ভালো মেয়ে, বাট সে মানে সবসময় চিন্তা করতে হলো এটা আমাকে করতেই হবে, করতেই হবে। তো একদিন কি করলাম আমি, সে আমার আমার গ্রুপে ছিল, সে ওই যে আমাদের যে ইয়েটা দিল সে মিলাইতে পারতেছে না। এখন সে ঘুরতেছে, তার তো আগে মিলাইতেই হবে। সে তো মানে সবসময় চিন্তা করে যে আগে আমার এই কাজটাই করতে হবে। এই ফাঁকে দিয়ে আমি আস্তের উপর হারুন ভাই থেকে এটার ইয়েটা কি সেটা নিয়ে নিলাম। ওরে আমি পুরো দিন মানে ওইখানে ওই দিন তারে আমি এই কাজটা করতেই দিই নাই, মানে এরকম প্যারা দিছি। আমি তাকে বুঝতে দিই না যে এটা আমি মিলাইতে পারছি। আমি আস্তে করে মিলাই হারুন ভাই থেকে ওই আগে বুঝে নিয়ে মিলাই ফেলি, দিয়ে দিছি। এটা আমার কাছে খুব মজা লাগছে, তারা যে একটু আমি ইয়ে করতে পারছি, মানে প্যারাশানি করতে পারছি, এটা আমার কাছে খুব মজা লাগছে। ব্লেম দিয়ে মজা পাইছে আর কি। খুব মজা পাইছি। হ্যাঁ, ধন্যবাদ মহসিন ভাইকে। আমি এবার চলে যাব হচ্ছে আমাদের রাহিন ভাইয়ের কাছে। রাহিন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাই আপনার কাছে যে কোশ্চেনটা একটু ভিন্ন আঙ্গিকে করবো, যদিও সেটা স্মৃতিচারণ। কোশ্চেনটা হচ্ছে আপনি আমাদের ডিপার্টমেন্টে আসলে অনেকগুলা কাজ করেছেন কম্বাইন্ডলি, আমাদের প্রত্যেকটা বেচের সাথে আপনার কম্বিনেশন খুব ভালো। তো আসলে এই সবগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে আসলে অনেকটা কষ্টসাধ্য, এটা আসলে অস্বীকার করার কোনো কিছু নেই। তো তার মধ্যে আপনার আসলে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগতো এই কাজগুলো করার পরে, আপনার আসলে কোথায় ভালো লাগতো, বা এরকম এই কাজগুলোর ভিতরে সবচেয়ে মধুর একটা যদি সময়ের কথা বলতেন, যেটা আপনার কাছে খুবই এখনো সবসময় মনে পড়ে, এরকম একটা সময়ের কথা। হুম, আচ্ছা মুকুল, আমার হচ্ছে যে বিশেষ করে আমার শিক্ষার জীবনের সবচেয়ে মধুর সময়গুলো কাটছে আমার হচ্ছে যে অনার্স লাইফ বলি, কলেজে যতটুকু সময় কাটাইছি আর কি, এই অনার্স এনজয় করার চেষ্টা করছি এবং এনজয় করছি। তারপরে হচ্ছে যে কমিউনিকেশন, আমার সবসময় মানুষের সাথে মিশতে এবং বন্ডিং ক্রিয়েট করতে, এটা আমি সবসময় এনজয় করি। তো এটা আসলে হচ্ছে যে আমার কোনো পার্সোনাল কিছু না, এটা হচ্ছে যে আমাদের সিনিয়র যে বড় ভাইরা ছিল ওনার থেকে আমাদের দেখা শিখা, সেক্ষেত্রে ওনাদের থেকে উৎসাহ বা আমাদের এখানে আমি আমরা যখন শুরু করছি, আমি তা যখন ফার্স্ট ইয়ার তখন মহসিন ভাইরা হচ্ছে যে ফোর্থ ইয়ার, ওনারাই হচ্ছে কিন্তু আহ, রাহিন ভাই শুনতে পাচ্ছেন? রাহিন ভাই, আপনার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আবার আসবো। আহ চলে যাবো next slide-এ। নাহিদ, আপনার কি স্মৃতির কথা মনে পড়ছে? হ্যাঁ মুকুল, আমাকে বলতেছো? জি জি ভাইয়া, বলতেছে আপনার কি স্মৃতির আহ, কোনো মনে পড়ছে কিনা, মহসিন ভাই তো আপনার বলে দিয়েছে। মজার কথা বলতে আসলে ডিপার্টমেন্ট রিলেটেড ওরকম মজা বলতে সবাই তো মজা মাস্তি করতাম সারাক্ষণ। এই যে মহসিনদের আমাদের যে গ্রুপটা ছিল, আমাদের অবশ্য 2-3টা গ্রুপ ছিল, মানে দেখা গেছে 10 জনের মধ্যে একটা বন্ডিং, একটা আলাদা গ্রুপ, আমাদের মধ্যে একটা বন্ডিং, আমাদের আলাদা গ্রুপ, আমি নাসির, সিফাত, মহসিন সহ আরো কয়েকজন ছিলাম, আলামিন সহ।
তারপরে আবার বাকিরা যারা একটু এই আড্ডা কম দিত, পড়ালেখা নিয়ে বেশি ব্যস্ত থাকতো, ওরা এক গ্রুপ ছিল। আমরা একটু অবশ্য পড়ালেখা টুকটাক করতাম, আড্ডা বসে দিতাম, যে কোনো অনুষ্ঠান আড্ডা সবকিছুর সাথে আমরা ছিলাম, ইনভলভ ছিলাম। যেটা মজার কাহিনী সেটা হচ্ছে একটু বলি, এমনিতেই ওরকম কিছু না, একটা পলিটিক্যাল একটা বিষয় বলি। সেটা হচ্ছে আসলে আমি তো পলিটিক্যালি অত স্ট্রংলি কোনো দল করি না যে ফোকাস করার মতো, কিন্তু এমনিতেই ব্যক্তিগত সাপোর্ট করি। সেটা হচ্ছে যেমন মহসিনরা অবশ্যই আওয়ামী লীগকে সমর্থন করে, তখন তাদের সাথে সাপোর্ট করতাম, আড্ডা দিতাম, বিভিন্ন প্রোগ্রামে হয়তো তাদের সাথে অ্যাটেন্ড করতাম। কিন্তু পার্সোনালি কিন্তু আমি ছাত্রদল সাপোর্ট করি। এরপরে আমার কাছে শিবিরে যারা ছিল ওরাও বন্ধু বান্ধব ছিল, ওদের সাথেও মিশতাম, মোটামুটি সবার সাথেই মেনটেন করে চলতাম। কিন্তু অ্যাক্টিভলি কার সাথে যে আমি এই দল করি, আমি কার সাথে মিশবো না, ওরকম ছিলাম না আর কি। তো একদিন যেটা হয়েছে যে কলেজে সম্ভবত নবীনবরণ কোন একটা ব্যাচের, নবীনবরণে ওই ছাত্রলীগের পক্ষ থেকে দাওয়াত দিছে, শিবিরের পক্ষ থেকে দাওয়াত দিছে আসার জন্য, এবং ছাত্রদল যারা ওরা দাওয়াত দিছে আসার জন্য। চিন্তা করলাম যে এখন গেলে আমি কার পক্ষে দাঁড়াবো ফুল নিয়ে। নবীনবরণ তো ফুল নিয়ে দাঁড়াতে হবে, কি আমি ছাত্রদলের পক্ষ থেকে দাঁড়াবো নাকি ছাত্রলীগ নাকি ছাত্র শিবির? পরে পড়ছি মাইন্ড গেছি ভাই, পরে আর কি করবো, ওই দিন ওই সময়টা আর আসি নাই। পরে বলতে যে ভাইয়া আমি তো অসুস্থ, আমি ম্যাচে আমি আসতে পারবো না, শারীরিক সমস্যা আছে, পরে ইগনোর করে গেছি আর কি। কারণ জানি ওই দিন আসলে সমস্যায় পড়তে হবে, কারণ সবাই তো বন্ধু বান্ধব, এখন ও ডাকবে ও ডাকবে, কারণ মন রক্ষা করতে পারবো না, এই জন্য আর যাওয়া হয় নাই। ইগনোর করে পরে বাসায় ম্যাচে শুয়েছিলাম, আসি নাই। যদি বলো যে এটাই মজার কাহিনী, আর এমনিতেই তো মজা মাস্তি সবসময় করতাম। স্পেশালি কোনো মানে এখন মনে পড়তেছে না যে স্পেশাল কিছু ছিল, মনে আসতেছে না, ভুলে গেছি। হয়তো ছিল অনেক কিছুই, অনেক কিছুর পাকে এখন সবকিছু হারিয়ে গেছে আর কি। ব্যস্ততার বেড়ে, সংসারের বেড়ে এখন সব চাপা পড়ে গেছে। আহ, ধন্যবাদ নাইট ভাইকে। এবার যাবো শাওন ভাইয়ের কাছে। মজার দিয়ে স্মৃতি থাকতো ওনার জীবনে একটু ব্যক্ত করার জন্য। আমি আসলে আমার তেমন একটা মজার স্মৃতি বন্ধু বান্ধব কেন্দ্রিকই ছিল, এবং সেটা ক্যাম্পাস কেন্দ্রিক ছিল না। আমি আসলে ক্লাসে কম অ্যাটেন্ড করতাম, যে সত্যি কথা। আমি আসলে অনিয়মিত ছাত্র যেটাকে বলে, ওটা স্কুল লাইফ থেকেই ছিলাম। আমি কখনোই আসলে নিয়মিত কোনোভাবেই ছিলাম না। আমার ওই যে অনার্স এর পরে যেটা হয়েছে, আমি ফুললি লেখালেখিতে আসলে কনসেন্ট্রেশনটা করছি। আমার এই জায়গা থেকে আমার বাসায় থাকতে, আমি বাসায় ছিলাম বেশি। প্রচুর সিনেমা, প্রচুর এই ডকুমেন্টারি, প্রচুর গান শুনতাম, প্রচুর বই পড়তাম, প্রবন্ধ পড়তাম। তা আমি আসলে এইটা হচ্ছে আমার ওই ঘর কোনো মানুষ বলা যায়, আবার ঘর কোনো বলাও যায় না, কারণ আমার এই পড়াশোনার জন্য আমাকে বাসা থাকতে হতো। তো সেই ক্ষেত্রে আমি আসলে মাইজিতে যত দিনই ছিলাম, আমার আসলে সবকিছু বাসাতেই ছিল। আমি শুধু পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতাম, আর টুকটাক মাঝে মধ্যে যাইতাম ক্যাম্পাসে। এর বাইরে আমি আসলে, আমার এই জন্য আসলে মানুষ চিনেও না। আমি অনেক ক্যাম্পাসে গেলে আমার চিনতেও না যে ভাই আসলে কই পড়ে, কোন সাবজেক্টে পড়ে। আচ্ছা, আমাদের রায়ন ভাই আমাদের আবার রাহিম ভাই, আপনি যেখানে ছিলেন সেখান থেকে আবার একটু কন্টিনিউ করার জন্য সুযোগ করছি। সরি ভাই, আমার মনে হয় ইন্টারনেট শেষ হয়ে গেছিল, আমি আবার কানেক্ট হয়েছি। বাসায় ইন্টারনেট আজকে খুব ঝামেলা করতেছে। আচ্ছা, আমি তো যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে যে আমাদের সিনিয়র ব্যাচ তখন ওই যে মহসিন ভাইরাই ছিল। মানে ওনারা তখন ফোর্থ ইয়ারে মেবি, আমরা ফার্স্ট ইয়ার মাত্র শুরু করছি। তো সেক্ষেত্রে ওনারা একটা ট্যুরের আয়োজন করছিল বান্দরবন। তো আনএক্সপেক্টেডলি ভাবে ওটা হয়তো কোনো কারণে মিসিং হয়ে গেছিল। তো ওটার একটা ট্র্যাজেডি আছে আমার লাইফে। আমি ওই সময় একটা মোবাইল কিনছিলাম, ওই মোবাইলটা বিক্রি করে ট্যুরের জন্য টাকা জমাইছিলাম। টাকা জমা দিছি, কিন্তু দুর্ভাগ্যভাবে আমি ওই ট্যুরে যেতে পারি নাই। তো সে থেকে আসলে ভিতরে আমার একটা জিদ কাজ করছে যে একটা ট্যুর আয়োজন করছে সব মানে সব ইয়ার মিলে, যাইতে পারি নাই। তো সে থেকে আমরা এর মনে হয় মাসখানেক পরেই আমরা ডিপার্টমেন্টে একক একটা ট্যুর করে ফেলছে ফার্স্ট ইয়ার থাকতে। মানে সিঙ্গেলে আমাদের বেচ সবাই মিলে আমরা একটা ট্যুর আয়োজন করে ফেলছি মেবি 1 মাসের ভিতরে, যখন ট্যুরটা মিসিং হয়েছে ফোর্থ ইয়ারের। এরপর থেকে মোটামুটি মানে দেখলাম যে আমরা মোটামুটি আমাদের ব্যাচের সবার ইউনিটি ভালো। মোটামুটি যে কোনো কাজ করতে গেলে আমরা 40-45 জন পাইতাম। তা আমাদের আর পিছনে তাকাইতে হয়নি। এরপর থেকেই কিন্তু ডিপার্টমেন্টে ছোট বড় আমরা চেষ্টা করছি ডিপার্টমেন্টে অনেকগুলা নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসার জন্য। যেমন ডিপার্টমেন্টে ওরকম বড় পরিসরে আগে কখনো বিদায় অনুষ্ঠান হইতো না। তারপরে যা হচ্ছে সম্মিলিতভাবে আমরা পুরো কলেজ মিলে একটা র্যাগ ডে করছি, যেটা নোয়াখালী কলেজের ইতিহাসে কখনো হয়নি, আর এরপরে এখনো পর্যন্ত হয়নি।
এছাড়া হচ্ছে আমরা ডিপার্টমেন্টে মানে বিশাল বড় একটা টুর্নামেন্ট করছি, এটা যেহেতু মহসিন ভাইরা ভালো করে জানে, মহসিন ভাই এখানে স্পন্সর করছিল, ঠিক আছে। তো বড় একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, তারপরে যে আমরা সমন্বিতভাবে একটা ডিপার্টমেন্টের মানে নোয়াখালী কলেজের ইতিহাসে এরকম ট্যুর হয় নাই যে 3 দিন রেস্টুরেন্টে মানে 3 দিন হোটেল 5 দিন ব্যাপী আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুর শিক্ষা সফর আয়োজন করছি। এটা নোয়াখালী কলেজের ইতিহাসে হয়নি কখনো। ওই জিনিসটাও আমরা শুরু করছি। তো এরকম আমরা ডিপার্টমেন্টে চেষ্টা করছি আর কি যে সবার সাথে সবার কমিউনিকেশন এটা এস্টাবলিশ করার জন্য। তো এগুলার লাস্ট আমরা একটা কম্বাইন্ড ট্যুর করছি যে রাঙ্গামাটিতে। তো ওইটা হয়তো একটু কষ্ট হলো, মোটামুটি আমরা চেষ্টা করছি প্রায় 120 জন প্লাস, সব ফার্স্ট টু লাস্ট সব সিজন থেকে আমরা মিলে 120 জনের মতো আমরা অ্যারেঞ্জ করে একটা মোটামুটি বড় ধরনের ট্যুরে করছি। সেখানে আমাদের সিনিয়র বড় ভাইরা, আমি এখানে মসিম ভাই উপস্থিত আছে, মসিম ভাইদের মানে উনি দুর্ভাগ্যভাবে যাইতে পারেন, ওনার আম্মা অসুস্থ ছিল। তো ওনাদের সবার কন্ট্রিবিউশন ছিল, মানে পিছনে থেকে ওনারা সবসময় আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছে। সিনিয়র বড় ভাইদের কারণেই আমরা হয়তো চেষ্টা করছি, সফল হয়েছি। তো এটা আমি যথেষ্ট এনজয় করি, কারণ এতে কি হচ্ছে ধরেন হচ্ছে আমি আজকে মুকুলকে চিনি, মৌসিম ভাইকে চিনি বা নাইদ ভাইকে চিনি, শাওনকে চিনি, যাদেরকে চিনতেছি আমার কিন্তু এই প্রোগ্রাম বলেন বা কমিউনিকেশন বলেন এই কারণে আমি মোটামুটি ওনাদেরকে জানতেছি চিনতেছি। তো ওটা আমার হচ্ছে আমি সবসময় এনজয় করি, এবং কি আমি সবসময় চেষ্টা করি যে সবার সাথে কমিউনিকেশন রক্ষা করা, কমিউনিকেশন বিল্ড আপ করা। আর এটা আমি সবসময় পার্সোনালি এটাই চাই যে ধরেন হচ্ছে আমি যদি ছোট কারো চেষ্টা করি, আমার কাজ তারা যদি বা আমার একটা প্রচেষ্টা যদি আমাদের সিনিয়র একটা বড় ভাইয়ের সাথে আমাদের একটা জুনিয়র সালের কমিউনিকেশন হয়ে যদি সে উপকৃত হয়, তো এটা হচ্ছে কি আমাদের সবার জন্য ভালো। তা আমি এই জন্যই আমাদের যতগুলো সিনিয়র বড় ভাই আছে, আমি ওই যারা যেখানে এস্টাবলিশ আমি চেষ্টা করি ওনাদের সাথে একটা জুনিয়র লিঙ্ক আপ করে দেওয়ার জন্য। যেমন আমাদের মঞ্জুল মিতু ভাই, উনি আসবে লাইভে, উনি মেবি কয় তারিখে সম্মতি দিয়েছেন, উনি মেবি 1 তারিখ কি 2 তারিখে উনি আসবেন লাইভে। তো উনি আমার রিকোয়েস্ট গুলো রাখে, এ পর্যন্ত প্রায় 12-14 জন আমাদের ডিপার্টমেন্ট থেকে জব ব্যবস্থা করে দিছে। বা কেমিস্ট্রি শুনলে উনি একটা জব সার্কেল হইলে আমাকে ফোন দেয়, জানায় যে আমাদের এখানে এতগুলো আমরা লোক নিব, তোমার কাছে সিভি থাকলে আমাকে দিতে বলো। তো এই যে একটা কমিউনিকেশন সৃষ্টি হচ্ছে, আমার উদ্দেশ্য কিন্তু এরকমটাই কিছু, মানে আমার কথা হচ্ছে যে হ্যাঁ হয়তোবা আমি হয়তো বড় কিছু করতে পারবো না, কিন্তু সুযোগটা যেন ক্রিয়েট, একটা স্টুডেন্ট যেন চাকরি না পাক, সে তার সিভিটা যেন জায়গায় মতো পৌঁছাইতে পারে। তো এটা আমি চাই, আমি এটা এখানে নাইট ভাই উপস্থিত আছেন, নাইট ভাইয়ের কাছে আমার এই রিকোয়েস্ট থাকবে, সিভিটা পৌঁছান, এরপরে বাকিটা ওর যদি যোগ্যতা অনুযায়ী সে ভাগ্যে থাকে তাহলে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি আমরা হচ্ছে যে সঠিকভাবে একটা স্টুডেন্ট কোন জায়গায় জব করবে সুযোগগুলো সৃষ্টি করতে পারতেছি না। এই থেকে যারা নতুন বাইর হচ্ছে ওরা একটু হতাশা হয়। তারপরে যে আমি মহসিন ভাইকে এর আগে বেশ কয়েকবার রিকোয়েস্ট করছি বা বলার চেষ্টা করছি যে ব্যাংকিং এ কোনো যদি সুযোগ থাকে, আপনার কোনো রেফারেন্সে যদি আমাদের ডিপার্টমেন্টটা ছোট ভাই বড় ভাই যদি জবের ব্যবস্থা, তাহলে মানে আমাদের জন্য এটা হচ্ছে বিশাল পাওনা। তো আমি এই যে ব্যাপারগুলো সবসময় চেষ্টা করি যে মানে একটা বড় ভাই সিনিয়র যদি এই কমিউনিকেশনটা, তাহলে অন্তত এই বেনিফিট গুলা পাবো আমরা, এটাই আর কি। আর এই কাজটা আমি সবসময় এনজয় করি আর করার চেষ্টা করি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমার এই চেষ্টা থাকবে। ধন্যবাদ মুকুল। ধন্যবাদ রাহিম ভাইকে। অনেক কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন আমাদের সামনে। আমি যাবো এবার হচ্ছে রাজুর রহমান ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে যে কোশ্চেন সেটা হচ্ছে, যেটা রাহিম ভাই আছেন একটা বেস্টমেট, আপনাদের দুজনের মধ্যে ওনার কোনো গোপন তথ্য বা কোনো মজার কোনো কিছু আছে কিনা, আপনি সেটা একটু ব্যাখ্যা করতে পারেন। রায়নের গোপন তথ্য, জি ভাইয়া। আহ, রায়হান আসলে আমার অনেক ভালো বন্ধু, আমরা একসাথে অনেক সময় কাটাইছি। ওর গোপন কখনো হয়তো বা বলা হয় নাই ওর সম্পর্কে, তো আজকে বলতেছি আর কি, সবার সামনেই বলতেছি, সে একজন ভালো অর্গানাইজার। এটা আমার ব্যক্তিগত মতামত। আর আমি বিশেষ করে এটা আমি মনে প্রাণে বিশেষ করে এটা সত্য যে ওর মতো অর্গানাইজার আছে বলে আজকে আমরা এরকম একটা সুন্দর অনুষ্ঠান পাইছি। এটা হচ্ছে ওর সম্পর্কে আমার বিশ্বাস আর কি। আর গোপন বলো যাই বলো, এটাই হচ্ছে আমার ধারণা ওর সম্পর্কে। আসলে অনেক ভালো আমি অর্গানাইজার।
আমি তোমরা কি মনে করছো? রেজাউল ভাইয়ের সাথে একটু অ্যাড করি। রায়হান ভাইকে আমি আসলে যেভাবে চিনি, আমার কাছে রায়হান ভাইকে এটা কখনো বলা হয় না আসলে, এই সামনাসামনি বলি সবার সামনে যে রায়হান ভাই এজ এ হিউম্যান বিং খুব একটা ভালো একটা মানুষ, খুব ভালো মনের অধিকারী, যেটা বলা যায় আর কি। রায়হান ভাইয়ের এই জায়গাগুলো মানুষের হেল্পিং একটা জায়গা, রায়হান ভাই সবসময় এটা রাখে সবার প্রতি, জুনিয়র হোক সিনিয়র হোক, হোয়াট এভার ইট ইজ। রায়হান ভাইয়ের এই জায়গাটা আমার খুবই পছন্দ। ধন্যবাদ। আমরা একটু দাদায় আসবো। আমাদের যারা অতিথি আছেন সবাইকে এক করে প্রশ্ন করবো, একটু অ্যান্সার দিবেন। প্রথমে আমি চলে যাব হচ্ছে নাহিদ ভাইয়ের কাছে। কোশ্চেনটা হচ্ছে, আপনি কি শুনতে পাচ্ছেন নাহিদ ভাই? হ্যাঁ প্রশ্ন শুনছি, হচ্ছে, বলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাত আছে, পা নেই, বুক তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, মাথা তার কাটা। বস্তুটা কি? মাথা, লাস্ট লাইনটা কি ছিল? মাথাটার মাথাটা কাটা ছিল। আমি আবার বলছি, আপনি শুনুন। হাত আছে, পা নেই, বুক তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, মাথা তার কাটা। আমি মহসিনের কাছ থেকে হেল্প চাচ্ছি। মহসিন ভাইয়ের জন্য আমরা আলাদা কিছু রাখছি। ভাই আপনি ফোন ফ্রেন্ডস আমি করতে পারেন, মহসিনকে ফোন ফ্রেন্ডস। আমি মহসিনকে তখন আবার সাপোর্ট করব, সমস্যা নাই। বন্ধু মানুষ তো, এখন আমাকে হেল্প করুক, তার সময় আমি তাকে হেল্প করব। আমি কোনোদিনও কোনো ধাঁধার উত্তর দিতে পারি না, কিভাবে হেল্প করবো তাও? ভাই এটা সময় কি আমার কোনো ক্ষেত্রে একটা জিনিস। নির্দিষ্ট সময়, মুকুল, কোনো নির্দিষ্ট সময় দেওয়া আছে যে এত সময়ের মধ্যে উত্তর দিতে হবে? আচ্ছা, আমি সময়সীমা 1 মিনিট অথবা 1.5 মিনিট এরকম। চিন্তা করতে থাকুক, আমি সাউন্ড বার কাছে কোশ্চেন করতেছি, আপনি রায়নটা চিন্তা ভাবনা করেন আনসারটা দেওয়ার। সাউন্ড বার কাছে আমার কোশ্চেন হচ্ছে, একজন নারী কিভাবে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? যদি উনি কবির চলতে লেখেন, উনি একটু ভালো জানবা কথা। আচ্ছা, একজন নারী কিভাবে 30 দিন না ঘুমিয়ে কাটাতে পারে? কাটাতে পারে? জি জি। হ্যাঁ, আরেকজন নারীর সাথে আড্ডা দিয়ে থাকতে পারে। হ্যাঁ। আমরা আনসারটা বুঝি নাই, আবার একটু যদি বলতেন। হ্যাঁ, আরেকজন নারীর সাথে সে আড্ডা দিয়ে থাকতে পারে, কথা বলতে পারে। নারীদের কথা তো আসলে শেষ হয় না, কেয়ামত চলে আসলো যে কথা শেষ হবে না। ধন্যবাদ আপনাকে আনসার দেওয়ার জন্য। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে রাজা রহমান ভাইয়ের কাছে। কোশ্চেনটা হচ্ছে এরকম, গরমও নয় ঠান্ডাও নয়, তবু এটা আমরা ফু দিয়ে খাই। নর্মালি হচ্ছে আমরা গরম কোনো জিনিস পাইলে সেটাকে আগে ফু দিয়ে তারপর খাই, যেমন হচ্ছে চা বা দুধ, গরম কোনো কিছু। কিন্তু আপনার কোশ্চেনটা হচ্ছে, বস্তুটা গরমও না ঠান্ডাও না, তারপর ওটা আমরা ফু দিয়ে খেতে হয়, কি? মেবি বাদাম। একদম একেবারে একটা আনসার দিয়েছেন। ধন্যবাদ আরেকটা অ্যান্সার আছে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা হচ্ছে আখের রস। আখের রসটা আমরা ফুদিয়ে খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ সুমন ভাইকে পারার জন্য। মহসিন ভাই, আপনার জন্য খুব সহজ একটা প্রশ্ন, আপনি একটু শুনবেন। চন্দ্র, সূর্য, মেঘ, কে আমাদের থেকে এখানে সবচেয়ে বেশি দূরে? আমি আবার বুঝি নাই? বলতে, চন্দ্র, সূর্য, মেঘ, কে এখানে আমাদের থেকে সবচেয়ে বেশি দূরে? চন্দ্র, সূর্য, মেঘ। জি। চন্দ্র। না ভাই, সূর্য। আমি আবার একটু যদি বলি, আমাদের 3টে ওয়ার্ড দেওয়া আছে, চন্দ্র, সূর্য, মেঘ, এখানে আমাদের থেকে কে সবচেয়ে বেশি দূরে? এই বেশি দূর হচ্ছে মেঘ, কারণ মেঘ লাস্টে বলছে। গুড, চমৎকার আনসার দিয়েছেন। যদি ওনার কাঙ্ক্ষিত আনসারটা দিতে পারেন না, এটা খুব সুন্দরভাবে দিয়েছেন। আমরা এখানে বলার সময় কিন্তু মেঘ সবার শেষে বলছি, সেটা আমাদের মেঘ আনসার।
আর যাক, নাহিদ ভাই, আপনি কি আপনার আনসারটা খুঁজে পেয়েছেন? আমারটা তো তুমি আরেকবার মনে করে দাও, আমি পুরো আরেকবার আচ্ছা, প্র্যাকটিস আমি করে আবার দেখি পারে কিনা। আমি সেম কোশ্চেনটা রায়হান ভাই এবং নাহিদ ভাই দুজনকেই বলতেছি। দুজনে একটু আর শুনুন। কারো আনসার দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই, যিনি পারবেন দেওয়ার চেষ্টা করবেন, শাহাদ তবে হবে, ওনারা শাহাদ দেওয়ার পরে শাহাদ হবে এটা। ওনারা যদি আচ্ছা, না সরি পারেন সরি তাহলে সরি। ওনারা যদি আচ্ছা, না আমি মনে করতে হয় পারেন সেফটি। তাহলে ওনারা দিবেন। আমি আচ্ছা, আবার ঠিক বলতেছি, আছে। সেটা হচ্ছে হাত আছে আচ্ছা, পানি, বুক তার কাটা, আস্ত মানুষ গিলে খায়, মাথা তার কাটা। এটা নাহিদ কি ভাই। শার্ট টাইপস এর কিছু হবে, শার্ট, অথবা ব্লেজার টাইপস শার্ট, এর কিছু শার্ট, হবে কিনা? ব্লেজার ব্লেজার শার্ট। ব্লেজার টাইপস এর বা হ্যাঁ, শার্ট টাইপস এর ব্লেজার, কিছু শার্ট। হবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, হয়েছে। আর ধন্যবাদ সবাইকে আমাদের আজকের এই ধাঁধা অংশগ্রহণ করার জন্য। আমি আবারও দর্শকদেরকে মনে করে দিচ্ছি, আজকে আমাদের এপিসোড থেকে আমরা ঘোষণা দিয়েছিলাম আমাদের প্রতি পর্ব থেকে একটা করে গুগলি থাকবে। সবগুলো গুগলি থেকে যারা সঠিক আনসার দিয়ে যাবেন, আমাদের লাইভ প্রোগ্রামের শেষে আমরা বেশ কয়েকজনকে পুরস্কার ঘোষণা করব। আজকের প্রশ্নটা ছিল, কখন 100 থেকে 100 বাদ দিলে 99 হবে? অলরেডি অনেকে আমাদেরকে আনসার করতেছেন, বাকিরা যারা দেখতেছেন তারা গুগলি আনসার দিয়ে যাবেন। আচ্ছা, আমি এবার গুরুত্বপূর্ণ একটা টপিকে আসবো। সেটা হচ্ছে, এখানে আমাদের বেশ কিছু সিনিয়র ভাইরা আছেন। আমরা গত কয়েক পর্ব থেকে আলোচনা করতেছি আমাদের রসায়ন অ্যালামনাই নিয়ে। এখানে এই আজকের এপিসোডে যারা আছেন তারা হচ্ছে উদ্যোক্তা, বা যারা আসলে আমাদের এই ফর্ম নিয়ে চেষ্টা করতেছেন। রহিন ভাই আছেন, অসীম ভাই আছেন, রহিত ভাই, ওনারা আসলে আমাদের অনেক সিনিয়র। তো এখানে অনেকগুলো কাজ ওনারা খুব ভালোভাবে সরাসরি সংযুক্ত থাকেন। তো আপনাদের কি প্ল্যান আছে এই কার্যকর ভূমিকা পালন করার জন্য? প্রথমে রাহান ভাই থেকে শুরু করবো। রাহান ভাই, আপনার পরিকল্পনাটা কেমন? আমি সহযোগিতা পেতে সবার থেকে সেটা একটু জানাবেন। আমাকে বলতে বলা হয়েছে। জি ভাই। আচ্ছা, আমার হচ্ছে যে পরিকল্পনাটা এমন, এটাও ধরেন, আমি ওই তো সবসময় ফিলিং করছি ওইটা যে সবার সাথে সবার কমিউনিকেশনটা এখন হচ্ছে বা কম বেশি। তো সেটা যদি একটা প্ল্যাটফর্ম ভিত্তিক হয় তাহলে বিশ্বাস, আস্থা, ভালোবাসা সম্পর্কটা একটা স্টেবল পর্যায়ে যাবে। সে চিন্তা থেকে মানে আমার একটা মতামত, সবসময় আমি আমার সিনিয়র বড় ভাইদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি যে এরকম একটা প্ল্যাটফর্ম স্টেবল করা যায় কিনা। সেজন্য আমি বেশ সিনিয়র বড় ভাইদেরকে আমি বিভিন্নভাবে জানাইছি, আমার পরিকল্পনাটা শেয়ার করছি। ওনারা ওনাদের পরিকল্পনাগুলো মোটামুটি শেয়ার করছে, জানাইছে। আমরা উদ্যোগ এর আগেও বেশ কয়েকবার নেওয়া হয়েছে। মসিম ভাই সেটা মোটামুটি পার্সোনালি ভাবে উনি বিভিন্নভাবে হ্যান্ডেল করছে, উনি সবার সাথে কমিউনিকেশন করছে। আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলছি এবং শেয়ার করছি আমার মতামতগুলা। এটা হলে আমি তো বলছি এটার লক্ষ্য উদ্দেশ্য প্রথমেই, যদি আমাদের এখনো তো বললাম তো আমাদের সম্পর্ক কিন্তু কেমিস্ট্রিতে সবার সাথে আমার মনে হচ্ছে তো নোয়াখালী কলেজে কোনো ডিপার্টমেন্ট এরকম নাই যে সিনিয়র জুনিয়র একটা ফ্রেন্ডলি সম্পর্ক বা কমিউনিকেশন আছে। এটা শুধুমাত্র একমাত্র রসায়ন বিভাগে আছে। সেটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্য। অন্তত কিছু না হোক, দূর থেকে একজন দেখলে, হ্যাঁ মসিম ভাই আমার দেখলে কি অবস্থা খোঁজ খবর নিচ্ছে, বা নাইদ ভাই আমার সাথে দেখা হইলে কথা হচ্ছে, শাওনের সাথে যেখানে দেখো একটা মনে হচ্ছে যে আমি ঘরের মানুষ একটা ফিরে পেয়েছি। তো এই কমিউনিকেশন গুলা বিল্ড আপ যখন আমাদের ওই যে বললাম স্টেবল পর্যায়ে, একটা প্ল্যাটফর্ম ভিত্তিক হলে সেটা সবসময় স্টেবল। ধরেন আমার একটা সুখ দুঃখের কথা বা আমার একটা সুযোগ সুবিধার কথা বা আমার একটা আশা চাহিদার কথা আমি প্ল্যাটফর্ম থাকলে আমার রসায়ন এলাম নেই, আমি ওখানে জানালাম। ওখানে আমার একটা সিনিয়র বড় ভাই আছে, উনি এমন একটা পজিশনে আছে, উনি দেখা গেলো এই সব প্রবলেমটা বা এই ইস্যু গুলা সলভ করার সুযোগ আছে, বা কিভাবে একটা পরামর্শ করতে পারলো। যখন একটা প্ল্যাটফর্ম হয় তখন এই জিনিসগুলো আমাদের উন্মুক্ত থাকে। কারণ হচ্ছে ধরেন এখানে আমরা যখন প্ল্যাটফর্ম হয় তখন আমাদের 2000 লোকের একটা কমিউনিকেশন হবে। তখন একটা প্রবলেম হলে 2000 জনের একটা প্রবলেমটা সলভিং এর জন্য একটা কিভাবে একটা অপিনিয়ন বাইর হয়, অপিনিয়ন গুলো যখন জানে ওই যে ব্যক্তি অ্যারাইজ হয় প্রবলেমে, সে কিন্তু এখান থেকে একটা সলিউশন পাইলো। এরকম সেটা যে শুধুমাত্র কমিউনিকেশন হবে তা না। কারণ আমাদের বিশেষ করে এখন যেটা বড় এরাই জবের একটা ব্যাপার থাকে, তারপরে যে হচ্ছে আমাদের যে
এই যে ব্লাডের একটা ব্যাপার থাকে, যখন আমরা সবাই একটা কমিউনিটি থাকবো তখন আমাদের এই ছোটখাটো প্রয়োজনগুলো আমরা নিজেদের মধ্যে এই কমিউনিকেশনের মাধ্যমে আমরা নিতে পারবো সুযোগ সুবিধাগুলো। হ্যাঁ, এটা বড় কিছু না, এটা ছোট, কিন্তু চিন্তা করলে বিশাল একটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে থেকে আমরা চেষ্টা করছি, আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই যে এরকম একটা প্ল্যাটফর্ম হোক। এমনকি আমাদের হয়তো কাগজে কলমে এখনো হয় নাই, কিন্তু আমরা যেসব কার্যক্রম গুলা করি, আমার মনে হচ্ছে আমাদের একটা রেস্টুরেন্ট অ্যালমনি অলরেডি আছে এবং কি এটা রানিং। যেমন হচ্ছে যে আমরা গত কোভিডে কিন্তু আমাদের প্রায় রসায়ন নোয়াখালী কলেজে যতগুলো আমাদের চতুর্থ শ্রেণী কর্মচারী ছিল, সবার জন্য আমরা বিশাল একটা কিন্তু কন্ট্রিবিউট করছি। ঠিক আছে, এইখানে প্রায় 70-80 হাজার টাকার উপরে আমাদের একটা কন্ট্রিবিউট, আমার একজ্যাক্ট এখন মনে নাই, বিশাল একটা কন্ট্রিবিউট। এর পাশাপাশি আমাদের ডিপার্টমেন্ট, আমরা এর আগেও বেশ কয়েকবার আমাদের ছোট ভাইরা বড় ভাইরা বা আত্মীয় স্বজন অনেকে প্রবলেমে পড়ছে, আমরা হেল্প করার চেষ্টা করছি। অনেকের বই নিয়ে প্রবলেম হয়েছে, বইটা আমরা সরবরাহ করার চেষ্টা করছি। আমাদের কিন্তু কমিউনিকেশন হচ্ছে। আমাদের এর আগে যে কম্বাইন্ড ট্যুর একটা হয়েছে, গতবার ওটাও করোনা আমাদের কালে কিন্তু হচ্ছে। হ্যাঁ, গত করোনা কালে আমি বলছি তো ওইটা ভাই, গত করোনা কালে আমাদের বিশাল একটা কন্ট্রিবিউট ছিল। এবং কি আমাদের যে ছোটখাটো ট্যুর হচ্ছে বা এই যে লাইভ আড্ডাটাও, এই যে একটা কমিউনিকেশন হচ্ছে, এটাও কিন্তু আমাদের রসায়ন অ্যালামনাই আমরা বলতে পারি। হয়তো আমরা কাগজে কলমে একটা প্ল্যাটফর্ম হয় নাই, কিন্তু আমি অন্তত পার্সোনালি বিশ্বাস করি যে আমাদের অলরেডি একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে। তা আমার ইচ্ছে হচ্ছে যে এটা অচিরেই একটা ছোটখাটো একটা সিনিয়র বড় ভাইরা আছে যারা ওনারা একটা কমিটি আকারে ঘোষণা করবেন, আর হচ্ছে এটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবেন। এটা হচ্ছে যে আমার চাহিদা। আর আমি ব্যক্তিগত পক্ষে ভাবে যত ধরনের আমার হেল্প লাগবে আমাকে বলবেন, আমি পার্সোনালি অবশ্যই সবসময় এগুলোতে আমি আছি, হেল্প করার সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আমার বিশ্বাস সিনিয়র বড় ভাইরা আর একটু দায়িত্ব নিলে এটা খুব ইজিলি ভাবে মানে অল্প কিছুদিনের ভিতরে এটা এস্টাবলিশ হয়ে যাবে। আর আমরা যেন আগামী কুরবানি ঈদের ভিতরে টার্গেট করে আমরা একটা, ছোট হোক বড় হোক, আমরা একটা প্রোগ্রাম, যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে আমরা একটা প্রোগ্রাম প্ল্যান করতে পারি কিনা, সেটা একটু সবার চিন্তা ভাবনা করা, মনে হচ্ছে ভাবনা করা যাইতে পারে। এটা এনে মহসিন ভাইরা আছেন, নাইট ভাইরা আছেন, আর আমাদের স্যাররাও চাচ্ছেন, আর বিশেষ করে ধরেন সিনিয়র জুনিয়র সবাই চাচ্ছে যে সবাই মিলে একটা গেট টুগেদার হোক, সবার একটা মিলন মেলা হোক। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, সবার সাথে সবার একটা দেখা হলো, পুরনো স্মৃতিগুলো স্মৃতিচারণ হলো। আর এই লাইভ আড্ডাটারও মূল উদ্দেশ্য কিন্তু যদি বলি এটাই একটা, আমি যদি বলি, আমি মেবি 9 তারিখ পর্যন্ত আমরা একটা শিডিউল করছি। 9 তারিখ মানে হচ্ছে প্রায় 100+ লোক, প্রায় 100+ লোকের শিডিউল নিয়ে আনা হয়েছে। মানে কি 100+ লোক আমাদের লাইভ আড্ডাতে আসবে, তার মানে হচ্ছে যে কি অলরেডি আমাদের 100 লোকের সাথে মানে দেখা গেছে অনেকে এখানে চিনবেন না, মানে যারা লাইভে আসবে অনেক জুনিয়র, ওনারা চিনেই না যে ওনারা আমাদের ডিপার্টমেন্টে পড়ছে। এরকম বেশ সিনিয়র আছে, আমি 100 জনের উপরে লিস্ট করা শেষ, ওনারা মানে সময় দিছে। তো এটাতে কি হচ্ছে, মানে আমি 100 লোকের সাথে আমার কমিউনিকেশন হয়ে গেছে, তার মানে হচ্ছে কি আমি 100 লোক পাচ্ছি, জুনিয়র আছে 100 জনের সাথে আরো 100 কম্বিনেশন, মানে আমাদের কিন্তু কম্বিনেশনটা খুব এস্টাবলিশ পর্যায়ে যাচ্ছে। তো সেটাকে কেন্দ্র করে আমরা একটা বড় প্রোগ্রাম করা যায় কিনা, এই যখন এই লাইভ অডিয়েন্সটা আমরা একটা শেষ পর্যায়ে নিব, তখন একটা বড় প্রোগ্রাম করা যায় কিনা, সেটাও আপনার উদ্দেশ্য কিন্তু এটা একটা প্রোগ্রাম করার জন্যই। তো আমার বিশ্বাস এটা সফল হবো। এখানে হচ্ছে যে সিনিয়র বড় ভাইদেরকে দায়িত্বশীল নিয়ে আর একটু দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আর কি। এটা আমার অনুরোধ, আমার মতামত। ধন্যবাদ মুকুলকে। ধন্যবাদ রাহিমকে ওনার পরিকল্পনা করার জন্য। আমি মহসিন ভাইকে জাস্ট এটুকু বলবো যে উনি আমাদের মোস্ট সিনিয়রদের মধ্যে একজন। রাহিম ভাই যেটা বলছিল, আমাদের কাগজে কলমে আসলে আমাদের এলাকা না হলেও আমরা আসলে কার্যক্রম গুলো কিন্তু আসলে রসায়ন এলাকার মাধ্যমে করছি। তো বড় আকার আমরা একটা প্রোগ্রাম করতে চাইলে আসলে একটা কমিটির প্রয়োজন হয়, যেন সিনিয়র আছেন, এরকম একটা কমিটি আগে গঠন করা যায় কিনা, বা অন্য ভাবে করলে আমরা একটা প্রাথমিক কাজটা শুরু করতে পারি। মহসিন ভাই। ধন্যবাদ মুকুল। আমাদের পরিকল্পনা আছে, আমরা এটা নিয়ে রায়হান, আমরা স্যারের সাথেও বসেছিলাম, স্যার যখন ডিপার্টমেন্টাল হেড ছিল, মাহবুর রহমান স্যারের সাথে বসেছিলাম। আশা করি স্যার, রায়হান মনে হয় 4 তারিখে থাকবে না স্যাররা, নাকি 6 তারিখে? রায়হান স্যার স্যার সালাউদ্দিন স্যার বলছে আর কি যে কোনো টাইমে উনি মানে থাকবে। মাহমুদ স্যার বলছে আর কি যে মানে 2-1 দিন মানে সময় নিয়ে বলবে আর কি, উনি একটু কাজ আছে, কাজগুলো সারায় উনি সময় দিবে কোন দিন ও থাকবে আর কি। থাকবে বলছে, এটা কনফার্ম।
মাহবুব স্যার আসলে মাহবুব স্যারের সাথে অবশ্যই লাইভে আমরা তো কোশ্চেন করতে পারবো। আমরা আশা করি স্যারে একটা ডিসিশন দিবে। আসলে জিনিসটা হলো কি, আমার উপরে সিনিয়র আছে, রাহানের উপরে সিনিয়র আছে, আবার আমাদের উপরে নিচে জুনিয়র আছে। এই কাজটা যদি মানে এই আমাদের মাথায় আছে, বাট এগুলো যদি স্যারদের কাছ থেকে প্রস্তাব আসে বা বলা হয়, তাহলে কাজটা আমাদের জন্য অনেক সুবিধা হয়। সেজন্য আমরা চাইবো যে এই লাইভ আড্ডাতে আসবে, তখন স্যারদেরকে দিয়ে যদি করানো যায় তাহলে এই কাজটা অনেক সুবিধা। আর এটা অবশ্যই ভালো প্রস্তাব। ইয়ে করার আগে অবশ্যই আমাদের একটা কমিটি করা অবশ্যই দরকার আছে। পুনর্মিলনী করার আগে একটা কমিটি করা অবশ্যই দরকার আছে। তবে এটা প্রস্তাবটা আমাদের মুখ থেকে না আসি, স্যারদের মুখ, মানে স্যাররা যদি করে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। হ্যাঁ, ধন্যবাদ মহসিন বন্ধু। ভাই ধন্যবাদ। আশা করি আমার স্যার আসবে, স্যারদের সাথে আমরা আলোচনা, আপনারা পরামর্শ করবেন, পরামর্শ নেবেন। স্যারদের মাধ্যমে থেকে আমরা যেন কাজটা শুরু করতে পারি, সেটা আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। নাহিদ ভাই, আপনার একটু যদি পরামর্শ যদি থাকতো বা কি করা যেতে পারে প্রাথমিক ভাবে এই কাজটা করার জন্য। পরামর্শ যে মহসিন যেটা বলছে সেম, সবাই তো মোটামুটি মহসিন, আমাদের সিনিয়ররাও আছে, আমরা আমাদের মধ্যে মহসিনরাও আছে মোটামুটি, তারপরে রিমন রায়হান সহ আবার ওদের জুনিয়র যারা ওরাও আছে। তো এক্ষেত্রে স্যাররা সব বসে স্যাররা একটা দিক নির্দেশনা দিবে যে কিভাবে করলে সুবিধা হয়, বা এই আর কি স্যারদের মাধ্যমে যদি বিষয়টা উপস্থাপন করা যায় বা স্যারদের একটা ডিসিশন দেয় আমার মানে সবার উপস্থিতিতে, সেটা হোক সরাসরি বা লাইভের মাধ্যমে, যেভাবে হোক। তো সবার সর্বসম্মতিক্রমে যদি হয় সেটা ভালো হয় আর কি, সবার মতামত নিয়ে। আমি এখানে একটু রায়হান ভাই থেকে একটু যদি চাইবো, আমাদের যেহেতু দুজন স্যার, সালাউদ্দিন স্যার এবং মাহবুব স্যার, আমরা একটা প্রোগ্রামে নিবো নাকি ওনাদের সাথে আমাদের বাকি টিচারদেরকেও রাখার চেষ্টা করবো? রায়হান ভাই। আচ্ছা, অলরেডি আমাদের মাহবুব স্যার, সালাউদ্দিন স্যার, ফখরুল স্যার, জলিল স্যার ওনারা মোটামুটি সম্মতি দিছে, ওনারা আসবেন লাইভে। ঠিক আছে, আমি জি জি। চাচ্ছি আর কি আমাদের ডিপার্টমেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো স্যার আছে সবাইকে নিয়ে আসার জন্য আমি অলরেডি আমাদের প্রথম বিভাগীয় প্রধান আলাউর রহমান স্যার ওনাকে কল দিছি। তো উনি ফ্রি হয়ে আমার বলছে আর কি কল দিবেন। তা আশা করি উনিও আসবেন। আমি আব্দুল স্যারের সাথে কথা বলছি, উনিও সময় দিবেন। এখন হচ্ছে কি, ও সবাই ব্যস্ত, তো সময়টা নিতে হবে আর কি। তো এই আচ্ছা, একজ্যাক্ট সময়টা ওনারা জানাবেন। আমি চেষ্টা করতেছি, মানে আমার প্ল্যান হচ্ছে যে আমাদের রসায়ন বিভাগের শুরু থেকে এ পর্যন্ত যতগুলো স্যার আমাদের আচ্ছা, ডিপার্টমেন্টে ওই আসছেন রায়হান, ওই যে চলে। আমাদের জি ভাইয়া। রায়হান কলি মিহির রঞ্জন স্যার, ওদের সাথে কি তোমার যোগাযোগ আছে? আমি চেষ্টা করতেছি, আমি ওই জুল ভাইকে বলছি ওনাদের কোনো ফোন নাম্বার আছে কিনা বা কন্টাক্ট করা, ওনারা কোন কোন জায়গায় এখন আছে, তাহলে মোটামুটি আমি নিতে পারবো আর কি। চেষ্টা করতেছি আর কি। ও আচ্ছা, মানে যতজনকে ম্যানেজ টিচারদের করা যায় সবার আর কি। লিস্ট, সব টিচারদের লিস্ট আছে আমার কাছে, কোন কোন স্যার এখন হচ্ছে যে কোন জায়গায় অবস্থান করছে সেটা আমি বের করার চেষ্টা করতেছি আর কি। এরপরে মানে আচ্ছা, বেশ যোগাযোগ করবো ভালোই আর ঠিক। কি। চেষ্টা যোগাযোগ আছি করে তাই, ওটা যতজনকে প্ল্যানে পাওয়া আছে। যায়। হ্যাঁ, প্ল্যান আছে ইনশাল্লাহ, আমি ওটা প্ল্যান করে রাখছি। তা আমার প্ল্যান আর কি ওনাদেরকে ঈদের উপস্থিত গুলাতে নিয়ে আসার জন্য। ঈদের সময় ঈদের মানে পর ওনারা ইয়ে ঈদের থাকবে। সময় তো মানে তখন হচ্ছে যে মানে ওনারা একটু হয়তো ছুটিতে থাকতে পারে। আমাদের হয়তো বেশি সময় না দিলেও কিন্তু কিছু সময় যেন আমাদেরকে দিতে পারে আর কি। তা আমার প্ল্যান হচ্ছে যে স্যারদের সবাইকে একদিনে না নিয়ে আসি, এক স্যার হুম, একদিন থাকবে, তাহলে হচ্ছে আমরা বেশি কোশ্চেন রেজ করতে পারবো বা বেশি আমি কমেন্ট করে আমরা স্যারদের থেকে বেশি কিছু জানার সুযোগ থাকবে। এখন আমরা যদি সব স্যারকে একদিন দিয়ে দিই তাহলে হচ্ছে কি সময়টা ওইভাবে থাকবে না, আমাদের জানার সুযোগ কম হবে। তা আমার প্ল্যান হচ্ছে আর কি যে একদিন এক স্যার থাকবে, তাহলে হচ্ছে কি এক স্যারকে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন রেজ করতে পারবো, বিভিন্ন জানা থাকবো, উনি বেশি সময় নিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে আর কি। রায়হান, এখন ওনাদের সময়। জি ভাইয়া। একদিন এক স্যারকে দিয়ে আগের দিন বা ঈদের 2-3 দিন আগে বা ঈদের পরের দিন বা ঈদের দিন আমরা কি সব স্যারকে হুম একসাথে একদিন আনতে পারেন? মানে আগে হবে সব স্যার আলাদা আলাদা হবে, হুম তখন হুম। কি সব স্যারকে একসাথে আনতে পারে কিনা, এরকম কিছু করা যায় কিনা? কারণ হলো মানে সব কোশ্চেন যদি একসাথে স্যারদেরকে করা যাইতো তাহলে মনে হয় ভালো হইতো, হুম। যদি আচ্ছা, স্যাররা সম্মতি অবশ্যই হয়। এটা আমি হয়তো আমার মতো করে চিন্তা করছি আর কি। সবার মতামত অবশ্যই যদি না এটা ভালো হতো অবশ্যই তো সেটাই। না না, এটা তো ইয়া, তোমার মতামতটা ঠিক আছে, বাট ওইটা করা যায় ওইটার পরে, মানে ওইটা করার পরে সব স্যারদেরকে একসাথে আনা যায় কিনা ওইটা করা যায়, ওইটা ঠিক আছে, ওইটা ভালো প্রস্তাব।
ঈদ পূর্ণ অবশ্যই মানার এটাও হিসাবে করা আমরা যায় সব অবশ্যই। স্যারকে নিয়ে রাখি। মানে হ্যাঁ একসাথে হ্যাঁ আনার অবশ্যই এটা উদ্দেশ্য ঠিক। হলো মানে ওই যে ধরো স্যাররা যখন থাকবে স্যারদেরকে সবাই কোশ্চেন কিন্তু গুলাই করবে। ধরো এই মুকুল একটু আগে যে কোশ্চেনটা আমাকে করছে, যদি সক্রিয় করতে হয় ডিপার্টমেন্টের, যদি সক্রিয় করতে হয়, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যদি সৃষ্টি না করে বা যদি একটা পুনর্মিলনীর ব্যবস্থা না করে, ডিপার্টমেন্টটা আসলে কিন্তু সক্রিয় হবে না। আর এই সক্রিয়তার দায়িত্ব কিন্তু স্যারদেরকেই নিতে হবে, আমরা স্যারদের থেকেই আসতে হবে, স্যাররাই করতে হবে। করা শুরু করে দিয়ে গেলে তারপরে সিনিয়ররা আছে, আমরা আছি, তোমরা আছো, সবাই মিলে একটা ঐক্য হয়ে কাজ করা যাবে। বাট শুরুটা যখন করা যাবে না তখন তো আর কিছু করার থাকবে না। এই কোশ্চেন গুলো তো স্যারদেরকে আমরা করব, সবাই করবে, আমি করব, তুমি করবে, অন্যান্যরা করবে, সবাই করবে না? সেটাই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই তাহলে অবশ্যই স্যাররা তো যখন প্রথমবার সময় দিবে এরপরে আমরা একদিন নিয়ে আসার চেষ্টা করবো অবশ্যই, যে সব। প্রত্যেক স্যারদেরকে আলাদা আলাদা ভাবে সময় দেওয়ার পরে কোন স্যারের আন্তরিকতা কেমন বা কোন স্যার এই বিষয়ে কতটা রেসপন্স করবে এটা একটা ধারণা তোমরা পেয়ে যাবা। তো ওটার উপর ভিত্তি করে এরপর স্যারদেরকে একই দিনে একটা টাইমে মানে আনার চেষ্টা করবো আর কি। প্রথম আলাদা আলাদা রাইট। ইন্ডিভিজুয়াল ভাবে সাক্ষাৎকার নিয়ে নিবা, তাহলে কার মানে আন্তরিকতা কেমন বা কতটুকু পজিটিভ আছে বিষয়টা নিয়ে ওটা একটু বোঝা যাবে আর কি। এটা একটা ভালো প্রস্তাব, অবশ্যই এটা চিন্তা ভাবনা করা যেতে পারে অবশ্যই। কারণ আজকে প্রায় আমরা 3 বছর তোমার মনে আছে 3 বছর যাবত বলতেছি যে মানে মুখে মুখে থাকলে হবে না, স্যারের তো সম্মতি আছে, স্যার এটাকে মুখে মুখে না করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার কথা। স্যারের প্রস্তাব অনুযায়ী আমরা একটা ফরমও তৈরি করেছিলাম, কিন্তু পরক্ষণে আর এটা মানে শেষ করা যায় নাই আরই। কিন্তু আসলে এখন ক্রাইং নিড হয়ে গেছে, সব ডিপার্টমেন্টে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, বাট রসায়ন ডিপার্টমেন্ট সত্যিকারে বলতে কি আনুষ্ঠানিকভাবে এরকম কোনো কিছু নাই, যেটার কারণে মানে সবাই চাচ্ছে যে এটা হোক, একদম সবাই চায়। এটা ঠিক ভাই। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের লেকিংস আছে কিছু, আমি যদি বলি। আচ্ছা। আমাদের সবাই চাচ্ছে, কিন্তু আমাদের সবাই যদি একটু এগিয়ে আসে, মানে কেউ, মানে এখানে আসলে বেশি কিছু লাগে না। আমাদের যদি সিনিয়র থেকে 10-15 জন অ্যাক্টিভ লোক একটু এগিয়ে আসে, সপ্তাহখানিক সময় দেয়, আমার বিশ্বাস এটা হয়ে যাবে। রায়হান, তুমি তো জি একজন ভাই। সমন্বয়ক, আমি জানি তুমি ভালো সমন্বয়ক, বাট একটা জিনিস মাথায় রাখবে, একটা যখন এই কাজ করতে হয় তখন মানে পিছনে লাগার মতো লোকও থাকে। এটা অলওয়েজ, এটার কারণে কিন্তু আমাদের ডিপার্টমেন্টে বলতে গেলে এই যে পিছনে এখন যে পড়াটা, এটা কারণে ওইটা হতে পারে। রাইট। সো আর সো ধরেন এটা হচ্ছে আমি মনে করি আর আমি মহসিন ভাই আমি একটা মনে ভালো করি। পথ, মহসিন ভাই একটা হয়তো ভালো প্রস্তাব রাখলো বা একটা ভালো পরামর্শ দিল বা ভালো একটা চিন্তা করলো, এন্ড এইটা ধরেন হচ্ছে কি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করলাম না, আমি এটার পিছনে কলকাঠি না এই বললাম যে দূর মহসিন ভাই এটা করলে এটা কিভাবে বেচতে করা যায়, কিভাবে এটা এটারে ছাড়াও আরো মানে। আছে, ধরো মহসিন, মহসিন জুনিয়র মানুষ, মহসিন কিভাবে এটা বললো, আমরা হ্যাঁ সিনিয়র হ্যাঁ। ছিলাম, আমরা হুম সিনিয়র হুম আছি, মানে আসে অনেকগুলো বিষয় চলে আসে আসলে। আশা করি এগুলা সলভ হয়ে, মানে পেজ করে না, আপনারা এই বড় বিষয়গুলো ধরনের তো সিলেকশন করবেন। এই বিষয়গুলো সলভ হওয়ার জন্যই আসলে স্যারদেরকে ইনভলভ করা। আর স্যাররা যখন একটা হুম মতামত হুম। ওইটার দিবে জন্য আমি তখন বলছি সেটা যে সবাই সম্মিলিত স্যারদেরকে করবে। দরকার আসলে। হুম। আচ্ছা, ইনশাল্লাহ আমার বিশ্বাসে এটা অদূর ভবিষ্যতে বেশি দিন লাগবে না, হয়তো হয়ে যাবে। স্যাররা যখন আসবে তখন আপনার এই কোশ্চেন গুলো রেজ করবেন এবং স্যারদেরকে একটা প্রসেস করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করবো আর কি। তাইলে আমাদের আচ্ছা জন্য রায়হান, হয়তো ওই ব্যাপারটা আরো সালাউদ্দিন সহজ স্যার হবে। বর্তমানে কোথায় আছে? সালাউদ্দিন স্যার কোন কলেজে আছে সালাউদ্দিন স্যার এখন বর্তমানে? মহিলা কলেজে আছে। আচ্ছা, এই ব্যাপারে মাহমুদ শাওন ও আপনার একটু পরিকল্পনা বা প্রস্তাবনা কিভাবে আমরা এটা অগ্রসর করতে পারি? আসতে টানো যাবে, আমার তো লুজ। শাওন। হ্যাঁ ভাই। কোশ্চেনটা শুনছেন? না, আমি খেয়াল করি না, নেটের প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, আমরা মানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ব্যাপারে একটু কথা বলছিলাম যে কিভাবে এটা স্টার্ট করা যায় বা কিভাবে এটা সুন্দরভাবে গুছাই একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যায়। এই ব্যাপারে মানে আপনার পরিকল্পনা বা একটা প্রস্তাবনা বা একটা মতামত কিভাবে সুন্দর করে করা যায় আর কি।
এরকম কিছু আর কি। এইটা আসলে ভাই আমি যদি বলি আমার কাছে মানে আমি আসলে এইসব ব্যাপারে অর্গানাইজেশনের ব্যাপারে আমি একটু ভাই কাঁচা, মানে বরাবরই কাঁচা। তো এই ক্ষেত্রে আমার আসলে এই যদি মতাদর্শের কথা বলেন আপনার, আমি তো বিগত দিনগুলোতে দেখছি ভাই আপনার অর্গানাইজের ব্যাপারটা, তারপর হচ্ছে আরো যারা ছিল আমাদের 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 ব্যাচে, যে আমার বন্ধু বান্ধব যারা ছিল, এই রাকিব সুনীল এরা খুব ভালো অর্গানাইজার ভাই। তো এই সবাই আসলে এই এই জায়গা থেকে যদি সবার কাছ থেকে মতামত নিতে যান, তাহলে আমার মনে হয় এটা খুব একটা ভালো ইফেক্টিভ একটা জায়গা হবে। মানে আলাদা করে আসলে ওইভাবে যেহেতু মানে এক একজনের মতামতের জায়গা এক এক রকম, এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। তো সবার কাছ থেকে আসলে নিয়ে আমার মতো মানে একটা কম্বাইন্ড ডিসিশনে আসা উচিত। মানে না আমার হচ্ছে ওইভাবে আসলে কোনো দৃষ্টিকোণ আমি আসলে বুঝতেছি না আর কি এক্স্যাক্টলি। এটা আসলে ওই হয় না যে সিনিয়ররা আপনারা ভালো যেভাবে মনে করেন ওইভাবে ভাই আমি সাপোর্ট দিব আমি। রাহান ভাই, আমার একটু ব্যক্তিগত মতামত ছিল আর কি। সেটা হচ্ছে আমরা তো আসলে স্যারদের মাধ্যমে আমাদের কার্যক্রমটা শুরু করতে চাচ্ছি। এর করার পরে আমরা যদি আমাদের বেচ ভিত্তিক গুলো যদি স্টাডি করতে পারি, যারা আসলে মোটামুটি পরিচিত লোক আছে, তাদেরকে যদি একটা দায়িত্ব দেওয়া যায় এখন থেকে, তাহলে একটু কম্পিটিশন করো বেচ ভিত্তিক, তাহলে কাজটা আমরা একটু গোছাতে পারি কি? আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা বললে হচ্ছে কি, এটা আমরা আসলে হচ্ছে এর আগে বেশ কয়েকবার বলা হয়েছে, যেমন হচ্ছে যে আমাদের গ্রুপে কিন্তু অলরেডি একটা ফর্ম অলরেডি আছে। এখন আমরা একটা লিঙ্কের এর আগে গুগলের একটা লিঙ্ক শেয়ার করছি। তো বেসিক্যালি হচ্ছে যে এখানে আমরা কতজনের ইনফরমেশন পাইছি বা কতজন আন্তরিকতার সহিত এটা গ্রহণ করছে, এখন সেটারও একটা কোশ্চেন রেজ হয়। তো এটা আমি হচ্ছে কি সবসময় ধরা হচ্ছে কি আমার হয়তো সময় হয় না বা সময় করার সুযোগ হয় না। মানে প্রফেশনাল লাইফে সবার একটু প্রফেশনের প্রতি মানে প্রায়োরিটি সবসময় দেওয়ার চেষ্টা করে, কারণ ওটাই তার ক্যারিয়ার, ওটাই তার লাইফ দিন শেষে। তো সেক্ষেত্রে হয়তো সবসময় সময় দেওয়া সম্ভব হয়ও না, সেগুলো সুযোগ হয়ে ওঠে না। এটার জন্য আমরা গ্রুপে কিন্তু আমাদের একটা গ্রুপ, এটাই কিন্তু অনেক বড় একটা কমিউনিটি। এখানে আমাদের সব ইনফরমেশন আমরা সবসময় শেয়ার করার চেষ্টা করি, বা সবাই শেয়ার করেই কিন্তু। ওইখানে কিন্তু আমাদের সবার যখন একটা ইনফরমেশন সবার ডাটাবেজ হয়ে যাবে, তখন ব্যাপারটা আরো সহজ হবে। এইটা এরকম কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে যে মুকুলদের বেসে এখন যারা অ্যাক্টিভ, এটা তো আসলে পার্সোনালি ভাবে বলার কিছু নাই, বা আমরা তো গ্রুপে একটা ফরম বা একটা লিংক করে দিছি যে সবাই ইনফরমেশন গুলো অ্যাড করেন, পূরণ করেন। তাহলে কি হচ্ছে, আমাদের সবার ডাটাবেস হয়ে গেছে। আমাদের এখানে গ্রুপে আমরা দেখলাম প্রায় 1800+ মেম্বার প্রায়, ঠিক আছে? তো এই 1800 এর কিন্তু ইনফরমেশন নাই আমাদের কাছে, মেবি ইনফরমেশন আছে আমি যতদূর দেখলাম যে 100, প্রায় 150 ধরতে পারি আর কি। 150 জনের ইনফরমেশন, মানে 150 জন ওই ফর্মটা পূরণ করছে। তাহলে ওই ফর্মটাও আমরা যদি আরেকটু গুরুত্ব সহকারে নিতাম, তাহলে আমাদের জন্য আরো সহজ হতো। মুকুলে যেটা বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ, যে সব বেস থেকে একজনের মেনশন করে দেওয়া। এইটাতে আমাদের প্রবলেম অ্যারাইজ হয় এরকম, ওই যে মসিম ভাই যেটা বললো আর কি, যে ওই যে ইগো প্রবলেম গুলো আমাদের আছে, এটা থাকবে। তো ওইটা যদি আমাদের সবার স্যাক্রিফাইস মন মাসে থাকে, তাহলে এটা আরো ইজি। এটা করা যায়, এটা অবশ্যই করা যায়, প্রত্যেক বেস থেকে একজন একজন করে দায়িত্ব দেওয়া। তো এখানে আমার সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে, যারা রানিং বেস থাকে তারা যদি এই ব্যাপারগুলো একটু মনিটরিং করে, যে মানে হচ্ছে যে নতুন বেস আসছে তাদেরকে ইনফরমেশন গুলো জানিয়ে দেওয়া। এখন ধর হচ্ছে আর একটা বেচ আসবে, মুকুলদের পর আর কয়েকটা বেচ আসছে, মুকুলরা যদি দায়িত্ব নিয়ে পরে 2-3টা বেচ 4টা বেচের দায়িত্ব নিয়ে ওদেরকে, যে আমাদের একটা এই ইনফরমেশন এইগুলো আমাদের আছে, আমাদের অ্যাক্টিভিটিস গুলা, তখন সে ওরা এনকারেজ হবে আমাদের গ্রুপে অ্যাড করা। গ্রুপে অ্যাড হওয়ার সাথে সাথে সে যখন আমাদের ফর্মটা পূরণ করে ফেলবো, তার ডাটাবেজ আমাদের কাছে চলে আসলো, সেও কিন্তু আমাদের মানে কমিউনিটির একটা সদস্য হয়ে গেল। এইগুলো যারা রানিং স্টুডেন্ট তাদের ওই দায়িত্বগুলো আছে। আমার মনে হচ্ছে যে এতটুকু এর ভিতরে মোটামুটি আমার কোশ্চেন, আপনার কোশ্চেনের উত্তর পাইছেন আশা করি। জি ভাই, আমরা মোটামুটি অনেক আমাদের আলোচনা করেছি। আমাদের alumni নিয়ে যে class টা আমাদের মুসলিম ভাইরা আছেন, আমরা ডিপার্টমেন্টের তো আমরা সেভাবে কাজ করার চেষ্টা করবো বা পরিকল্পনা সাজানোর চেষ্টা করবো পরবর্তীভাবে।
তো আমরা আজকে আর ডিবেট করবো না, সবার একটু অনুভূতি জানতে চাইবো। আপনি হচ্ছে নাহিদ ভাইয়ের অনুভূতি জানতে চাইবো আজকের এই ভার্চুয়াল। মুকুল বুঝি নাই। আজকের এই প্রোগ্রামের একটু অনুভূতি একটু ছোট করে যদি বলতেন। সরি, আমি কথাটা ক্লিয়ার আসতেছে না আমার কাছে। আজকের এই প্রোগ্রামে আপনার অনুভূতিটা কেমন সেটা একটু জানাবেন। না, অনুভূতি তো অবভিয়াসলি ভালো। আজকে অনেকদিন পরে প্রোগ্রামের মাধ্যমে আমি দুইটা নতুন মুখ, আবার মহসিনকে অনেকদিন পরে পেয়েছি, ইমন রায়হানকে পেয়েছি, তোমাকে পেয়েছি, সবার সাথে কথা হয়েছে, কনভারসেশন হয়েছে, অবভিয়াসলি ভালোই লাগছে। আর এই প্রোগ্রামের মাধ্যমে কিছু ইনফরমেশন বেরিয়ে আসছে, কিছু মতামত দিচ্ছি, সবার কিছু মতামত শুনছি, এবং এটার মাধ্যমে যদি মোটামুটি এটা আমাদের ওই এই অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন যেটা, এটা যদি বিল্ড আপ হয়, যদি ভালো কিছু হয়, তাহলে তো অবশ্যই আমাদের সবার জন্য ভালো, সবার সাথে সবার যোগাযোগ হবে, আমাদের একটা চেইন ক্রিয়েট হবে এখানে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, মোটামুটি সবার মতামত দেখে, পজিটিভ মতামত দেখে ভালোই লাগলো। ধন্যবাদ নাহিদ ভাইকে। আমি শাওন ভাইয়ের একটু অনুভূতি জানতে চাইবো আজকের এই আমি প্রোগ্রামে। আজকের অনুভূতি আসলে আমার খুবই ভালো। আমি এক্সপেক্ট করি না এরকম একটা আড্ডা হবে। আমি একটু অফিসের কাজে একটু বিজি ছিলাম। তো রায়হান ভাইকে ধন্যবাদ। তো আপনাকেও ধন্যবাদ মুকুল, যে এই জায়গায় আসলে আমাকে একটু কিছু কথা বলার জন্য ইনভাইটেশন দিছেন। সেক্ষেত্রে আসলে কৃতজ্ঞতা। আর বিশেষ করে যে নাহিদ ভাই, মহসিন ভাই, ওনাদের সাথে পরিচয় হলো, এটা ভালো লাগলো। আমি আসলে আজকের এই আড্ডা ছাড়া ওনাদের সাথে আমার পরিচয় হতো না, সত্যি কথা যেটা। হ্যাঁ, ওনাদেরকে দেখেও ভালো লাগলো। তারপর হচ্ছে রেজাউর ভাইরে আমি প্রায় আমার সাথে দেখা হইতো ক্যাম্পাসে ওনার সাথে। তো উনার সাথে অনেকদিন পরে আমার দেখা। মানে আমি রেজাউরের প্রথমে বলছি যে ভাই আপনার চেহারা আমি অনেকদিন পরে দেখছি। তো সেই জায়গা থেকেও আসলে মানে আমি আর রায়হান ভাইয়ের সাথে অনেকদিন কথা হয় না। আর সবার সাথেই কথা হলো, ভালো লাগলো আমার। ওভারঅল আমি খুবই গ্রেটফুল টু এভরিওয়ান। থ্যাংক ইউ। ধন্যবাদ শাওন ভাইকে। রাহিন ভাইকে একটু ছোট্ট করে অনুভূতি জানতে চাই। আমার অনুভূতি অবশ্যই এটা এক্সপ্রেস করা যাবে না হয়তোবা। ধরেন হচ্ছে যে নাইট বের সাথে ধরেন আমি যখন ওনার ফেসটা দেখি, ওনার স্মৃতিতে বেশি উঠে। ধরেন উনি যখন ফুটবল খেলতো, ঠিক আছে, মানে আমাদের যখন ডিপার্টমেন্টে জুনিয়র খেলা হতো, মানে কলেজে ফুটবল মানে আনতো, কলেজ টুর্নামেন্ট হতো, মানে নাইট বেড়া খেলতো। আমি তো ওই সময় ফুটবল খেলতে পারতাম না, তা আমি তো মানে হচ্ছে যে থাকতাম, মানে খেলাগুলো দেখতাম, মানে এনজয় করতাম। তারপর নাইট বের সাথে আমার অনেক স্মৃতি আছে, ঠিক আছে। সেম ভাবে ইমনের এই সাথে যে আমার মৌসুম সবচেয়ে ভাই ভালো যখন লাগে, আমার আমি সাথে, যখন আসলে ফাইনাল ইয়ার আমরা পড়ি, ইমন ফার্স্ট ইয়ার, তো ইমনের বাসার পাশেই থাকতাম আমার ম্যাচটা, ওর সাথে অনেক আড্ডা দিতাম, প্লেইং কার্ডস খেলতাম, ঘন্টার পর ঘন্টা খেলে রাত কাটাই দিতাম, অনেক ভালো লাগতো, সময়গুলো খুব ভালো স্পেন্ড করতাম। ও অনেক মানে ফ্রেন্ডলি মিশতো। সিনিয়র জুনিয়র আমাদের ওই সময় আসলে আমরা কখনো আহ ইয়ে করতাম না যে আমি সিনিয়র ও জুনিয়র কেন মিশবো, কিন্তু আমরা যখন মিশতাম তখন আমরা ফ্রেন্ডলি মিশতাম, কেউ বুঝতে পারতো না যে আমরা ব্যাচমেট কিনা নাকি সিনিয়র জুনিয়র, মানে সবাই বুঝতো যে ব্যাচমেটের মতো ওরকম বিহেভ করতাম একে অপরের সাথে, একদম ভালো একটা সুসম্পর্ক ছিল। আর ইমনও খুব মানে অল্প সময়ে আমাদেরকে খুব আপন করে নিছে এবং খুব ক্লোজলি মিশে গেছে, এবং ওই মিশার পর থেকে আসলে সব সময় সে সম্পর্ক রাখার চেষ্টা করছে, এবং এখন পর্যন্ত সে ভালো একটা সম্পর্ক রাখছে। আশা করি ভবিষ্যতে সবার সাথে এরকম ভালো সম্পর্ক রাখবে, এবং তার মধ্যে ওই গুণটা আছে, এই জন্য আর মনটা অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাই। নাইট ভাই, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আবুল খায়ের যখন কোনো নতুন সার্কুলার হবে, আমি এর আগেও হয়তো আপনাকে মেসেঞ্জারে মনে হয় বলছিলাম, আপনি একটু জানলে, আপনার নলেজে থাকলে আপনি গ্রুপে একটা পোস্ট করবেন। জাস্ট সিভিটা, আমাদের যারা নতুন আসবে বা যারা বুঝছি, মানে বুঝছি। এখনো কোথাও জবে সুযোগ পায়নি, আপনি সিভিটা পৌঁছানোটা যদি ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে জবটাও তো পুরাটাই লাকের উপর। একটা সুযোগ ক্রিয়েট হোক, মানে একটা স্টুডেন্ট তার যোগ্যতা যাচাই করার সুযোগ থাকুক, অন্তত যেন ওই ঠিক সুযোগটা আছে, ক্রিয়েট ঠিক করা আছে। যায় কিনা, এটা আপনার কাছে আমার ওকে। রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। সেম আচ্ছা, ঠিক রিকোয়েস্ট আছে। আমার মহসিন ভাইয়ের কাছেও থাকবে। যদিও ব্যাংকিং প্রসেসটা পুরোটাই অনলাইন বেস, এটা একটা বিশাল একটা যোগ্যতা পরীক্ষা দিয়ে আসতে হয়। তারপরে যদি কোনো রেফারেন্সে কোনো রাহিন ভাই মাইক্রোফোনটা মিউট হয়ে আছে। আমার মাইক্রোফোন মিউট, হ্যালো। হ্যাঁ, এখন শুনতে শোনা পাচ্ছেন? যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি মহসিন ভাইয়ের কাছেও আমার একই রিকোয়েস্ট থাকবে আর কি। আর সেই রিকোয়েস্টটা আবার আমাদের শাওনের কাছেও থাকলো আর কি, মাহমুদ শাওন। মাহমুদ শাওনের কাছে যদি ওরকম জানাশোনা বা কোনো জায়গায় একটা অপশন আছে বা ক্রিয়েট করা যায়, ক্রিয়েট হলো,
শাওন আমাদের থেকে মানে আমাদের ডিপার্টমেন্টের কোন একটা ছোট ভাই জুড়ে যদি অপশন মানে এটা জবের ব্যবস্থা বা সিভিটা পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের জুনিয়ররা কিছুটা হলেও উপকৃত হবে। মসিম ভাই মনে হয় আমার কথাটা মিস করছেন। আমি এই না না ক্ষেত্রে আমি শুনছি একটু শুনছি। কথা বলি এমন ভাই, আমি আসলে হ্যাঁ হ্যাঁ কাজ বলেন। করি হচ্ছে আপনার ক্রিয়েটিভ সেক্টরে। এই আমি জায়গায় সেটা আসলে বুঝছি। ওইভাবে মানে না না আমি একটু বলি। তো আমাদের আসলে আচ্ছা আচ্ছা। হ্যাঁ অ্যাকাউন্টস ধরেন আমাদের যেহেতু এজেন্সি বিজ্ঞাপনের কাজ, তো হুম সেক্ষেত্রে হুম। অ্যাকাউন্টস এর কিছু জায়গা মানে এক সত্যি কথা বলতে আমার কেমিস্ট্রির কোনো মানে সম্পূর্ণ ডিফারেন্ট একটা সেক্টর। এটা সেটা আসলে না ওই সেটা না আমার জন্য আসলে মাহমুদ একটা গড শাওন ভাই। গিফটেড জায়গা আর কি। হ্যাঁ বাট আমি হচ্ছে আহ, হ্যাঁ আপনি যে কথাটা বলছেন যে আমার পরিচিত কেউ থাকলে সে জায়গায় আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই ওটাই। চেষ্টাটা করব। এখন ধরেন হচ্ছে কি আমি পার্সোনালি জাস্ট এটা কেউ ডিসেন্ট্রাইজ ভাবে নেবেন না। ধরেন হচ্ছে আমি কেমিস্ট্রিতে পড়াশোনা করি, আমি কিন্তু আসলে আপনি কেমিস্ট্রিতে ইঞ্জিনিয়ার কোনো ভাই, কাজে সফটওয়্যার করতেছি না। ইঞ্জিনিয়ার। হ্যাঁ এটা আসলে আর ওই আমি যে সফটওয়্যার পড়াশোনা করছি এক জায়গায় যা জব করি আরেক জায়গায়, এটা একদিক থেকে ভাই এটা মজার আছে। আমি আসলে সফটওয়্যার বাংলাদেশের জবে এটা ফেস ফেস করতে হয় যে কেমিস্ট্রিতে পড়ি কেন আমি সফটওয়্যার লাইনে আসছি বা কিভাবে আসছি। সবার একটা কিউরিওসিটি থাকে। তো মানে আমিও তো চেষ্টা করতেছি আর কি যে এই যে নাইট বেরা কেমিস্ট্রিতে আছে, মানে ওনার সাথে আমার একটা পরিচয় আছে বা সম্পর্ক আছে। তা আমি কেমিস্ট্রি এরকম যদি কোনো সুযোগ থাকে কোনো জায়গায় অপশন, আমি চেষ্টা করি হ্যাঁ ওরকম। হ্যাঁ মানে আপনারও পরিচিত তো কেউ কেমিস্ট্রি আছে বা কোথাও একটা অপশন আছে, যদি সেটা আমাদের ডিপার্টমেন্টের কারো একজনকে সুযোগ করে দেওয়া যায়, সেই রকম কোনো সুযোগ থাকলে অবশ্যই সেটা চেষ্টা করবেন। আচ্ছা আর সেটাই হচ্ছে যে আমি যে পেজ গুলো দেখছি, শাওনের সাথে আমার হয়তো কলেজে অনেক আড্ডা হয়েছে। ধরেন হচ্ছে যে হ্যাঁ ভাই ওরা একটা অনেক মানে আড্ডা হয়েছে। ক্রিকেট ক্রিকেট খেলছি ওদের সাথে, বা তারপরে যাই ঢাকায় ওর সাথে আমার বেশ অনেক আড্ডা হয়েছে অনেক, মানে আমরা বেশ হ্যাঁ কয়েকবার দেখ আরামবাগ, পেয়েছি, হ্যাঁ তারপরে একবার মনে হয় ইত্তেফাক আমরা একসাথে করছি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। ইফতার করছি একবার ভাই। হ্যাঁ। তারপর বইমেলা দেখা হয়েছে, বই এগুলো মেলায় দেখা দেখা হয়। হয়েছে মোটামুটি। হ্যাঁ কমিউনিকেশন আছে। বা শাওনের এর আগে ট্যুরে যাওয়ার কথা ছিল, আনএক্সপেক্টেডলি যাইতে পারে নাই। আর হ্যাঁ মৌসিম ভাইয়ের সাথে আমার আসলে হচ্ছে কি রেগুলার কথা হয়। কোনো দরকার হলে আমি মৌসিম ভাইয়ের ফোন দিই, মৌসিম ভাইয়ের কোনো ইনফরমেশন লাগলে আমার ফোন দেয়, এছাড়াও খোঁজ খবর সবসময় থাকে। নাইট ভাই যদিও দূরে থাকে আমার ভুলে গেছে, আমি ভুলি না কিন্তু। নাইট ভাই কল টল করে না, ঠিক আছে, না মেসেঞ্জারে আসলে নক বলি দিলেও নাই খোঁজ একটু খবর থাকে না। বউ বাচ্চা ব্যস্ততার নিয়ে কারণে ব্যস্ত, সেটা আসলে বুঝি আমরা, ঠিক এই আছে। ফ্যামিলির বড় ছেলে তো অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকা লাগে। এখন আবার বাচ্চা কাচ্চা হয়েছে, সবকিছু মিলিয়ে অনেক ব্যস্ততার মাঝে সময়গুলো পার করি। তারপরে সবাইকে না মনে রাখছি, সবাইকে মেমোরিতে আছে সবার কথা, হয়তো ওরকম ভাবে আসলে আমি কমিউনিকেশনটা সেটা হয় না। অবশ্যই অবশ্যই সেটা মজা করেই বলছি, কারণ হচ্ছে যে এ, আপনার আন্তরিকতা আছে বলেই কিন্তু আজকের অনুষ্ঠানে আসছেন। তা তো অবভিয়াসলি, আমি তো শুনেই বললাম যে কোনো সমস্যা নেই, আবার সবার সাথে দেখা হবে, কথা হবে, মত বিনিময় এটাই হবে। ভালো লাগছে। আর মোটামুটি আমি যতজনকে নক দিছি কেউ না করে না এখনো পর্যন্ত, এটা হচ্ছে যে খুবই ভালো দিক, তার মানে হচ্ছে যে আমাদের মধ্যে কমিউনিকেশন আছে। তো এটা আমার সবচেয়ে বড় অবশ্য কথা ভালো কি, লাগার দিক। রসায়নের রসায়নের পরিবার, রসায়নের সবাই বড় ভাই ছোট ভাই, আমরা একই একটা হুম প্ল্যাটফর্মের হুম। সবাই, একই ডিপার্টমেন্টের সবাই, তো আমরা কাছের মানুষ, কেউ তো দূরের না। একই সাবজেক্টে পড়ালেখা করছি, কেউ আগে পড়ছি কেউ পরে পড়ছি। তো সেই ক্ষেত্রে হুম। সবাই আসবে, আর সবাইকে দেখবো, ভালো লাগবে, যে কজনকে দেখবো নতুন মুখ দেখবো হয়তো। আহ অনেককে আবার অনেকদিন দেখি নাই, আজকে দেখা হবে, তো ভালো লাগে। আসবো না কেন, সবার সাথে যদি কথাবার্তা হয়, এই সবার মতামত গুলো জানা হয়, সমস্যাগুলো জানা হয়, মোটামুটি ভালোই লাগে। অবশ্যই। আর যারা এখানে উপস্থিত আছেন সবাইকে স্পেশাল থ্যাঙ্কস আমার পক্ষ থেকে, কারণ সবাই কিন্তু এখন প্রফেশনাল লাইফে সবাই ব্যস্ত, আর রাত্রে তো ইমন, বিশেষ করে ইমন তো ব্যস্ত। মনে হয় এখন চিটাগাং এ না? না ভাই, আমি হ্যালো। ঢাকায় আছি। ও আচ্ছা, ঢাকাতে না? ঢাকায় মোটামুটি 1 বছর 2 মাস চলে এর এখন, ও চিটাগাং থেকে আচ্ছা আসছি যে। যাই হোক, আর আমি একটু বলে রাখি, আমি তো এখন চিটাগাং থাকি, আমি আমার বাসা হালি শহর। তো এই মাজার মুকুল সহ এখানে যারা আছে, মহসিন সহ, মোটামুটি দাওয়াত, চিটাগাং আসলে বাসায় আসার দাওয়াত রইলো। ভাই আমি অবশ্যই ফোন দিয়ে হালিশহর বাসায় 9 আসতে মাস খুশি হবো। ছিলাম। চিটাগাং 9 মাস ছিলাম হালিশহর রেল ব্লকে। আমি হালি আয় শহরে ভাই বাসা নিয়েছি তোমার এই 3.5 মাসের মতো। এর আগে আমি ওই ও সীতাকুণ্ডে আচ্ছা থাকতাম, ওখানে আমাদের আচ্ছা সিটে আচ্ছা, থাকতাম। বুঝতে আমি পারছি। এখানে ফ্যামিলি সহ উঠছি 3.5 মাসের মতো। তো এখন যে যাক আসবে ভালোই। চিটাগাং ইনশাল্লাহ বাসায় আসা দাওয়াত রইলো, আসলে অবশ্যই আয় তো খুশি আমি হবো। কিন্তু চট্টগ্রামে আছি এখন। এখন চট্টগ্রামে যে, জি জি। তো তাহলে বের বাসায় আসো একদিন আচ্ছা আমি সময় করে। কালকে এ পর্যন্ত মতো আছি, যদি কালকে সুযোগ পাইলে আপনার সাথে কন্ট্যাক্ট করবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে ফোন দিও, হ্যাঁ ফোন দিয়ে সময় করে আসিও। আসলে বাইরে হালি শহরে আচ্ছা যে ঠিক তোমার কে ব্লকের পাশেই বাসা, এসি মসজিদ দিয়ে আচ্ছা ঢুকতে ঠিক। হয়, এসি মসজিদের পূর্ব দিকে। আর যাক আমরা সর্বশেষ যদি প্রোগ্রাম দিতে করবো না।
মহসিন ভাই রয়ে গেছেন। মহসিন ভাই আপনার একটু অনুভূতি জ্ঞাপন করবেন, তারপর আমি আমাদের প্রোগ্রাম শেষ করে ফেলবো। আপনার একটু অনুভূতিতে জানাবেন। অনুভূতি জাস্ট অসাম। আমি অনেক দিন পরে আমার বন্ধু নাহিদকে দেখছি। এই যে গত বছর লাইভে যে তোমার সাথে কথা বলছি, তারপর আর কোনোদিন মনে হচ্ছে চ্যাটও হয় নাই। আচ্ছা রায়হানের সাথে মামা, তো আমি কথা তোমার হয়। বলি, দাওয়াত তো সবারই দিছি, আর তুমি তো মামা হিসেবে দিচ্ছি। মামা মামি, মামিকে নিয়ে অবশ্যই আসবা। লকডাউন শেষ হতে বাসে এসে ঘুরে যাবা। দাওয়াত তোমার। অবশ্যই দাওয়াত পাইলাম, ভালো লাগলো, থ্যাংক ইউ। আর শাওন ক্রিয়েটিভ মানুষ, তার সাথেও কথা হয়ে খুব ভালো লাগছে। টোটালি সবার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে। আর একটা জিনিস, মুকুল তো লাইভ পরিচালনা করবো মেবি, মুকুল আর রায়ন আছো। আমার একেবারে ইয়ের কাছে মানে স্যাররা যখন থাকবে বা অন্যান্যরা যারা আছে, আজকে যেরকম লাইভে কথা উঠেছিল এলামাই অ্যাসোসিয়েশন নিয়ে, প্রতিটা সময় যাতে এখন এই এলামাই অ্যাসোসিয়েশনটা অবশ্যই হয়ে যায়। এবার যেহেতু ইয়ে আসছে, এই অ্যাসোসিয়েশনটা না হলে আসলে আমাদের এই গ্রুপটাও একটা সময় নিস্তেজ হয়ে যাবে। অ্যাসোসিয়েশন থাকলে সবকিছুই সুন্দরভাবে চলবে। এই অ্যাসোসিয়েশনের জন্য যা করা দরকার একটু তোমরা একটু কথা বলিও, কাজ করিও। তো ঠিক আছে, আসলে ধন্যবাদ। অ্যাসোসিয়েশনটা হলে আমাদের বন্ডিংটা আরো স্ট্রং হবে। রাইট। দুটো মূল বিষয়। জি অবশ্যই আমরা চেষ্টা করব সেগুলো নিশ্চিত জন্য সাধ্যের মাধ্যমেই হোক, সবার মাধ্যমেই হোক। ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আর আমাদের। মুকুল, আরেকটা কথা, ওই যে কিছুদিন আগে তোমার একটা ফোর্স দেখছিলাম, মেবি তোমার আম্মু না কি অসুস্থ ছিল, কি অবস্থা এখন, ভালো আছে উনি? আমি আসলে ওনাকে নিয়ে চট্টগ্রামে আছি। এখন মোটামুটি বাসা আছে, একটু মোটামুটি ভালো দিকে আছে। দোয়া রাখবেন আপনি। তো এখানে আলহামদুলিল্লাহ একটু ভালো দিকে আছে না? আলহামদুলিল্লাহ। জি, জি, জি। এই জন্য ওকে নিয়ে চট্টগ্রামে আছি আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি সময় করে যাক, আসিও, আমাকে ফোন দিও। সবাইকে শুভরাত্রি। আজকের প্রোগ্রামকে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।